হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো আজকে আমি ক্লাস 12-এর একটা ম্যাথের চ্যাপ্টার নিয়ে এসেছি। দেখো, নাম রেখেছি আমি রিলেশন বা সম্বন্ধ। এটা তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টার খুবই সহজ। যদি তোমরা মন দিয়ে ভালো করে দেখো পুরো ভিডিওটা, তাহলে দেখবে তোমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। আজকে আমি চেষ্টা করব পুরো থিওরি যত আছে সবটুকু শেষ করে দেওয়ার। তাহলে শুরু করা যাক। দেখো, রিলেশন চ্যাপ্টারটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সেটের ধারণা। অর্থাৎ সেট যদি তুমি বুঝতে না পারো, বা সেট যদি ক্লাস 11-এ না পড়ে থাকো, তাহলে কিন্তু এই রিলেশন চ্যাপ্টারটা তোমার বোঝা একটু কষ্টকর হবে। তাহলে আমরা আগে বেসিক সেট সম্বন্ধে একটু আগে জেনে নিই। আর বেসিক সেটের কী জানবো? সাবসেট সম্বন্ধে জানবো আর গুণ সম্বন্ধে জানবো। তাহলে আমি প্রথমে হেডিং দিচ্ছি মাল্টিপ্লিকেশন অফ সেট। মাল্টিপ্লিকেশন অফ সেটস। তাহলে দুটো সেটের গুণ কিভাবে করতে হয়, আগে এই পার্টটা আমরা শিখি। মনে করো তোমার কাছে দুটো সেট আছে। এতে পদ আছে মনে করো 1, 2, 3। আরেকটা সেট নিচ্ছে আমি মনে করো বি। এতে পদ আছে মনে করো এ আর বি, ছোট হাতের এ আর বি। এবার যদি আমি তোমাকে কোশ্চেন করি, বা তোমাকে যদি আমি বলি যে এ ক্রস বি কত হবে, এ আর বিকে গুণ করলে কত হবে, তাহলে গুণ করার নিয়মটা দেখো কি হবে। এ সাথে বিকে যদি গুণ করি, তাহলে এইভাবে গুণ করতে হয়। যেহেতু এ প্রথমে আছে, তাই এর পদগুলোকে আগে নেব এবং তার সাথে বি এর পদের সাথে একটা করে জোড় বানাবো। মানে চলো, আগে আমি এর 1কে নিলাম, তাহলে 1-এর সাথে একে লিখবো, 1-এর সাথে বিকেও লিখবো, তাহলে 1-এর কাজ শেষ। কেমন হবে? এইভাবে তোমাকে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1, এ, তারপরে কমা দেবে 1, বি। যেহেতু এ ক্রস বি করা হচ্ছে, তাই এ সেটের একটা করে পদ নেবে, বি সেটের সাথে এরকম জোড় বানাবে। এই জোড়গুলোকে বলা হয় ক্রমিত জোড়, অর্ডার্ড পেয়ার। ঠিক আছে, 1-এর হয়ে গেল। এবার দেখো 2, যদি 2-এর সাথে গুণ করি, তাহলে 2, এ, 2, বি। উল্টোটা লিখে দেবে না, a, 2 আর b, 2 লিখে দিলেই ভুল হয়ে যাবে। তোমার তো মনে হতেই পারে যে স্যার 2, এ আর a, 2 একই তো হতে পারে। না, একই নয়। যখনই গুণ করবো এইভাবে, তখন তোমাকে খুব ভালো করে মনোযোগ দিতে হবে যে কে প্রথমে আছে। এই যে গুণের, দেখো এ প্রথমে আছে না, তাহলে এর পদগুলোই আগে আগে থাকবে। আর যেহেতু বি পরে আছে গুণের, তাহলে বি এর প্রত্যেকটা পদ এই ক্রমিক জোড়ের পরে পরে থাকবে, অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকবে। ঠিক আছে, 2-এর কাজও হয়ে গেল। 3-এর সাথে যদি করি, তাহলে এটা হবে 3, এ, 3, বি। ব্যাস, কমপ্লিট। দেখো এ ক্রস বি একটা সেট হলো, যে সেটটা ক্রমিত জোড় নিয়ে গঠিত পদ। এখানে কতগুলো ক্রমিত জোড় আছে? 1, 2, 3, 4, 5, 6টা। এগুলো সব পদ, এগুলো সব পদ, এ ক্রস বি সেটের পদ। ওইগুলো এক একটা এলিমেন্ট। আরেকটা গুণ করা যাক। যখন গুণ করছি আমরা, আরেকটা গুণ এক্সাম্পল দেখাই যাক। মনে করো এটা এক্সাম্পল 1 ছিল। এক্সাম্পল 2-তে মনে করো আমি একটা গুণ করতে চাইছি। তোমার কাছে আবার মনে করো দুটো সেট আছে। একটা মনে করো পি সেটে আছে মনে করো এক্স, ওয়াই আর জেড। আরেকটা আমি সেট নিচ্ছি কিউ। এতে মনে করো পদ আছে 5, 6, 7। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে পি ক্রস কিউ কি হবে, আমি যদি বলি এখানে যে পি আর কিউ এর গুণফল কি হবে, তাহলে পি ক্রস কিউ। কে আগে আছে? পি। কে পরে আছে? কিউ। তাহলে ক্রমিত জোড় যেটা তৈরি হবে এখানে গুণফলের, সেখানের প্রথম স্থানে থাকবে কে? পি এর এলিমেন্ট। আর দ্বিতীয় স্থানে কে থাকবে? কিউ এর এলিমেন্ট। উল্টো হবে না, যেহেতু পি ক্রস কিউ বলেছে। আমি এখানে কিউ ক্রস পিটাও করে দেখাবো।
চল আগে পি ক্রস কিউ করা যাক। তাহলে কে আছে প্রথমে? এক্স, এক্সের সাথে 5-এর হবে, এক্সের সাথে 6-এর হবে, আর এক্সের সাথে 7-এর হবে। ক্রমিক জোড় বানাবে তুমি, তাহলে এক্সের কাজ হয়ে যাবে কমপ্লিট। তারপর তুমি আবার ওয়াইকে ধরবে, ওয়াইয়ের সাথে 5, ওয়াইয়ের সাথে 6, ওয়াইয়ের সাথে 7, ওয়াইয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর লাস্ট তুমি জেডকে ধরবে, জেডের সাথে 5, জেডের সাথে 6, জেডের সাথে 7, ব্যাস এইটুকুই তো ছিল। তাহলে আমি লিখছি পরপর, এক্স কমা 7, দেখো এক্স হয়ে গেল। আবার কমা দাও, ওয়াইয়ের জন্য করবো, ওয়াই কমা 5, 6, 7, দেখো ওয়াইয়ের জন্য হয়ে গেল। লাস্ট জেডের জন্য করব, দেখো এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটাকে কমপ্লিট লিখবে। তাহলে পি ক্রস কিউ যে সেটটা তৈরি হলো সেটা দেখো ক্রমিক জোড় নিয়ে গঠিত সেট। কটা এলিমেন্ট আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9খানা এলিমেন্ট আছে। সিমিলারলি আমি যদি তোমাকে বলতাম যে কিউ ক্রস পি করো, বা উপরটাতে যদি বলতাম যে বি ক্রস এ করো, তাহলে উপরটাতে বা নিচেটাতে যেখানেই করি না কেন, মনে করো আমি কিউ ক্রস পি করতে চাইছি, কিউ ক্রস পি, কিউ আর পি এর গুণ করতে চাইছি। তাহলে কিউ আর পি এর যদি গুণ করি, তার মানে কিউ আগে থাকবে, কিউ এর পদগুলো ক্রমিক জোড়ের প্রথম স্থানে থাকবে, আর পি এর পদগুলো ক্রমিক জোড়ের দ্বিতীয় স্থানে থাকবে। তাহলে এখানে কেমন হবে? কিউ ক্রস পি, তাহলে কিউ এর পদগুলোকে আগে নেব, তাহলে প্রথমে কিউ নেব, কিউ এর 5, 5-এর সাথে এক্সের করবো একবার, 5-এর সাথে ওয়াইয়ের করবো, 5-এর সাথে জেডের করবো ক্রমিক জোড়। তাহলে পরপর যদি ক্রমিক জোড় লিখে দিই তাহলে 5-এর কাজ শেষ। তারপর 6-এর সাথে এক্সের, 6-এর সাথে ওয়াইয়ের, 6-এর সাথে জেডের, আরেকটা ক্রমিক জোড় হয়ে গেল। লাস্ট 7-এর সাথে এক্সের, 7-এর সাথে ওয়াইয়ের, 7-এর সাথে জেডের, তাহলে লাস্ট 7-এর জন্য 3টে ক্রমিক জোড় হয়ে যাবে। তাহলে যে ফলাফলটা পাবো ওটাই হয়ে যাবে তোমার কিউ ক্রস পি। চলো লেখা যাক। তাহলে 5, এক্স, 5, ওয়াই, 5, জেড, 5-এর জন্য হয়ে গেল। 6, এক্স, 6, ওয়াই, 6, জেড, দেখো 6-এর জন্য হয়ে গেল। আর লাস্ট 7-এর জন্য করব, ব্যাস এই হচ্ছে আমাদের দুটি সেটের গুণ করার প্রসেস। কটা পদ আছে এখানেও? কিউ ক্রস পি যে নতুন সেটটা গঠিত হলো ক্রমিক জোড় দিয়ে, তাহলে এই ক্রমিক জোড় দিয়ে কতগুলো মোট আছে ক্রমিক জোড়? দেখি তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে দেখো 9টা এলিমেন্ট। এই যে আমি তোমাকে পদগুলো গুনে গুনে দেখাচ্ছি, এখান থেকে কি ধারণা করা যাচ্ছে? যে যদি দুটো সেট আমাকে দেওয়া থাকে এবং তাদের যদি পদ সংখ্যা আমার জানা থাকে, তাহলে তাদের গুণফল করলে সেই নতুন সেটে কতগুলো পদ হবে সেটাও আমি আগে থেকে জেনে যাব। মানে দেখো, এ সেটে কটা পদ আছে? 1, 2, 3টে। বি সেটে কটা আছে? 2টো। তাহলে বলছে তাদের গুণফল সেটে 3 × 2 মানে 6খানা পদ থাকবে। দেখো 6টাই আছে, 1, 2, 3, 4, 5, 6টা। এটা দেখো, পি সেটে কটা পদ? 3টে। কিউ সেটে কটা পদ? 3টে। তাহলে পি ক্রস কিউ যদি করি তাহলে 3 × 3 মানে 9খানা পদ থাকবে পি ক্রস কিউ সেটে। দেখো আছে তো। সিমিলারলি যদি কিউ ক্রস পি করি তাহলে সেখানেও 9খানা পদ থাকবে। তাহলে দুটো সেট যদি তোমাকে দেওয়া থাকে আর যদি তাদের পদ সংখ্যা জানা থাকে, তাহলে তাদের গুণফল করলে গুণফল সেটে কটা পদ থাকবে সেটা আমরা ইন্ডিভিজুয়াল তাদের পদ সংখ্যা গুণ করে পেয়ে যাব। ঠিক আছে, এতটুকু হয়ে গেছে। এটাকে আমি মুছবো, পজ করে নোট করে নেবে তোমরা। তাহলে একটা ছোট্ট আমি নোট বলে লিখে দিই, নোট। ইফ n of a সমান এক্স, এটার মানে কি? এ সেটের পদ সংখ্যা। n of a মানে কি? এ সেটের পদ সংখ্যা হচ্ছে এক্স।
অ্যান্ড এন অফ বি ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ বি সেটের পদ সংখ্যা কত? ওয়াই। তাহলে এন অফ এ ক্রস বি কতগুলো হবে? এন অফ এ ক্রস বি, এর সাথে যদি বি এর গুণ করে দিই তাহলে গুণফল যে সেটটা পাবো সেই সেটে মোট কতগুলো পদ পাবো? বলছে এই দুটো ইন্ডিভিজুয়াল যে পদ সংখ্যা ছিল তাদের গুণফল এক্স ইন্টু ওয়াই সংখ্যক। আর অবশ্যই এটা ইকুয়াল টু এন অফ বি ক্রস এও হবে। দেখো বির সাথে এ কে যদি গুণ করি অথবা এর সাথে বি কে গুণ করি একই ব্যাপার, ক্রমিক জোড়গুলো আলাদা হবে কিন্তু মোট পদ সংখ্যা তো সেমই হবে, এক্স ওয়াই খানা। তাহলে এটা ছিল আমাদের একটা নোট, যে দুটো সেটকে যদি গুণ করি তাহলে তাদের গুণফল সেটে মোট কতগুলো পদ থাকবে। একটা সিম্পল উদাহরণ নিই, এক্সাম্পল, যদিও নিলাম একটু আগে, আবার দেখো। মনে করো এ সমান 1 2 3 4, আর বি সমান আর একটা সেট দিয়েছি তোমাকে এ ই আই ও ইউ, যত ভাওয়েলস আছে তাদেরকে নিয়ে গঠিত সেট। তাহলে তোমাকে কোশ্চেন করেছে এন অফ এ ক্রস বি সমান কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এন অফ এ ক্রস বি কত হবে দেখা যাক। এ সেটে কটা পদ আছে? এন অফ এ ক্রস বি মানে কি? এন অফ এ ইন্টু এন অফ বি করতে হবে, অর্থাৎ এ সেটের মোট পদ সংখ্যা ইন্টু বি সেটের মোট পদ সংখ্যা। এ সেটে আছে 4টে, বি সেটে আছে 5টা, তাহলে হয়ে গেল 20টি। তাহলে এ ক্রস বি করলে যে সেটটা গঠিত হবে সেই সেটের মোট পদ সংখ্যা কতগুলি হবে? ক্রমিক জোড় আকারে 20খানা। সিম্পল। তাহলে এতটুকু ছিল আমাদের মাল্টিপ্লিকেশন অফ সেট। এবার একটু সাবসেটের আইডিয়া নেওয়া যাক। তোমরা ক্লাস 11-এ সাবসেট পড়েছো, তা সেই সাবসেট থেকে একটু আইডিয়া নেব। এটাই মুছে দিচ্ছি। দেখো মনে করো তোমাকে একটা কেউ সেট দিয়েছে এ, সেই সেটে মনে করো পদ আছে 1 2 3। আমি তোমাকে বললাম এ সেটের সাবসেট কি কি। তাহলে এ সেটের সাবসেট মানে কি? সাবসেট কাকে বলে? যে এটা হচ্ছে মেন সেট, এখান থেকে যতগুলো ছোট ছোট আমি পদ সেট গঠন করতে পারবো এই পদগুলোকে নিয়ে, সে প্রত্যেকটা ছোট ছোট সেটগুলোকে কি বলবো? এ সেটের সাবসেট। আবার বলছি, এ হচ্ছে মেন সেট, সাবসেট মানে এখান থেকে তৈরি করতে হবে, এখান থেকে এই পদগুলোকে নিয়ে যতগুলো আমি সেট গঠন করতে পারবো ছোট ছোট, সেই ততগুলো সেটকে আমি কি বলবো? এ সেটের সাবসেট। তাহলে কত রকম উপায়ে 1 2 3কে নেওয়া যেতে পারে। এই দেখো, শুধু 1কে নিলাম, হ্যাঁ এটা একটা সাবসেট। শুধু 2কে নিলাম, অবশ্যই এটা একটা সাবসেট এ সেটের। শুধু 3কে নিলাম, এটাও একটা সাবসেট। আচ্ছা 1 আর 2কে নিলাম, হ্যাঁ এটাও একটা সাবসেট। 2 আর 3কে নিলাম, এটাও একটা সাবসেট। আচ্ছা 1 আর 3কে নিলাম, এটা একটা সাবসেট। আচ্ছা 3জনকেও নিতে পারি, এটাও একটা সাবসেট। আর তোমরা ক্লাস 11কে যদি একটু রিক্যাপ করো, যে কেউকেই নেব না অর্থাৎ শূন্য সেট, ওটাও একটা সাবসেট হয়, যাকে ফাই দ্বারা ডিনোট করা হয়। হয় কি হয় না? তাহলে একটা সেটের যতগুলো সাবসেট হয় দেখো সব লিখে ফেলেছি আমি। কী কী লিখে ফেলেছি? শুধু 1 নিয়েছি, শুধু 2, শুধু 3, ঠিক আছে। এবার দুটো দুটো করে নিয়েছি, 1 2 নিয়েছি, 2 3 নিয়েছি, 1 3 নিয়েছি। তারপর দেখো 3জনকে নিয়েছি, আরেকবার কেউকে নিইনি। ঠিক না? একটু ভালো করে লক্ষ্য করো, এই যে 1 2 3 নিয়েছি, এটা সেট এ না? দেখো এ সেটটাই তো এটা। এই যে 1 2 3 নিয়েছি, এটা এ সেট কি এ সেট নয়? একদম। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট বলেছিলাম যে প্রত্যেক সেট তার নিজের সাথে একটা সাবসেট হয়। তাহলে হ্যাঁ, প্রত্যেক সেট তার নিজের সাথে তো সাবসেট, এখান থেকে তো পাওয়া গেল এগুলো তো সব সাবসেট। আর শূন্য সেটও একটি প্রদত্ত সেটের সাবসেট হয়, ওই দেখো শূন্য সেট লাস্টে আছে। তাহলে আমি কি মিন করতে চাইছি? আমি যেটা মিন করতে চাইছি যে তোমাদের কি মনে আছে যে একটা সেটের পদ সংখ্যা যদি n হয়
তাহলে তার সাবসেট কতগুলি হয়? মনে করো 2n সংখ্যক। দেখো একটা সেটের পদ সংখ্যা যদি n হয়, এখানে n মানে কত? 3টি, পাশে লিখছি n সমান 3, তাহলে সাবসেট কতগুলো বানানো যাবে? নাম্বার অফ সাবসেট 2n মানে 3, তাহলে 2n মানে কতগুলো হবে? 8টি হবে। তারটা কি সাবসেট হয়েছে আমাদের? একটু দেখি তো। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এটা রুলস। তাহলে একটি সেটের যদি পদ সংখ্যা n সংখ্যক হয়, তাহলে মোট কতগুলি সাবসেট গঠন করা যাবে? তার পদগুলোকে নিয়ে 2n সংখ্যক। এটা তোমরা একবারে বেসিক, তোমরা ক্লাস 11-এ শিখেছো। আমি একটু জাস্ট রিক্যাপ করাচ্ছি। তাই এতটুকু আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যে সাবসেট জিনিসটা কি। এবার আমি সম্বন্ধতে আসছি, যে সম্বন্ধ কাকে বলে, কি জিনিস। এটা মুছে দিলাম। তাহলে মনে করো তোমাকে একটা সেট দিয়েছে এ, অশূন্য সেট। অবশ্যই অশূন্য সেট হতে হবে, মাথায় থাকে জানো যে যখনই তুমি সম্বন্ধের সংজ্ঞা দেবে বা সম্বন্ধর ব্যাপারে যাই লিখবে না কেন, দুটো সেটের মধ্যে বা একটি সেটের জন্য সবসময় প্রত্যেকটা সেট কী হতে হবে? অশূন্য সেট হতে হবে। অশূন্য মানে কি? ওখানে পদ থাকবেই, শূন্য সেট নয়। খালি সেট হলে আবার সম্বন্ধ লিখবে কী করে? খালি সেট নিয়ে ভেতরে কোনো পদ নেই, তাহলে সেই পদগুলোর মধ্যে সম্বন্ধ তুমি লিখবে কী করে? আচ্ছা, সম্বন্ধ মানে কি? সম্বন্ধ মানে হচ্ছে নিয়ম, রুল। আমি পাশে লিখে রাখছি জাস্ট তোমার বোঝার জন্য, যে সম্বন্ধকে আমি ইমপ্লাই করতে পারি যে একটা রুল, বা এটাকে আমি বলতে পারি বাংলায় নিয়ম। তোমার মনে প্রশ্ন হবে কার মধ্যে নিয়ম, কোথাকার নিয়ম? তা এটাই আমি ক্লিয়ার করবো এবার, যে দুটো সেট দেওয়া থাকবে, সেই দুটো সেটের মধ্যে নিয়ম মানে কি সেগুলো আমি লিখবো। ঠিক আছে, মনে করো এ একটা সেট দেওয়া আছে 1 2 3, আর একটা সেট আছে মনে করো বি। বি সেটে মনে করো ছোট হাতের এ আর ছোট হাতের বি দুটো পদ আছে। তাহলে এ থেকে বিতে তোমাকে একটা সম্বন্ধ লিখতে বলেছে। তাহলে এ থেকে বিতে সম্বন্ধ লিখবো, এ থেকে বিতে সম্বন্ধ লিখবো। কি করে লিখবো? কি বলা হচ্ছে? বলছে এ থেকে বিতে যদি সম্বন্ধ তোমাকে লিখতে হয়, তাহলে আগে করো এ ক্রস বি। এই জন্য গুণ শেখালাম। তাহলে এ থেকে বিতে সম্বন্ধ পরে লিখবো, আগে আমাকে বানাতে হবে কি? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি করা যাক। এ ক্রস বি সেটটা বানাতে বলেছে তোমাকে। তাহলে এ ক্রস বি সেটটা যদি বানাই, তাহলে এখানে তো গুণের নিয়ম শিখলাম। 1 এ 1 বি, একের হয়ে গেল। 2 এ 2 বি, 2-এরও হয়ে গেল। আর 3-এর সাথে যদি করি 3 এ 3 বি। দেখো দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এই যে তুমি এ ক্রস বি সেটটা বানালে, এই সেটটার মানে এই যে এই সেটটা যেটা বানিয়েছো তুমি, যে কোনো সাবসেটকে, এই সেটটার যে কোনো সাবসেটকে বলা হবে এ থেকে বিতে একটি সম্বন্ধ। তাহলে এই সেটটার সাবসেট কি হতে পারে? এই যে 1 2 3 4 5 6টা পদ তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই 6টা পদ যদি থাকে, তাহলে মোট কতগুলো সাবসেট গঠন করা যাবে? 2 6 সংখ্যক। দেখো এখন আমি সাবসেটে তোমাকে নিয়ম বললাম। তাহলে এ ক্রস বি নামক যে সেটটা তুমি তৈরি করেছো ক্রমিক জোড় দিয়ে, সেই ক্রমিক জোড়গুলোরকে নিয়ে তুমি যাই সাবসেট গঠন করো না কেন, সেটাকে বলা হবে এ থেকে বিতে একটি সম্বন্ধ। ঠিক? তাহলে এখানে লিখছি any subset of A cross B will say a relation from A to B. A ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হবে, একটি নিয়ম বলা হবে।
তাহলে আমি যদি বলি যে কয়েকটা সম্বন্ধ লিখে দেখাও এ থেকে বি এর জন্য, তাহলে সম্বন্ধ রিলেশন যেহেতু আর দিয়ে শুরু, আমি আর দিয়ে ডিনোট করছি। মনে করো R1 নামক একটা সম্বন্ধ আমি লিখতে চাইছি। তাহলে R1 নামক একটা সম্বন্ধ যদি লিখতে চাই, তাহলে এতগুলো যে পদ দেখতে পাচ্ছ, এই পদগুলোকে নিয়ে তুমি যে কোনো একটা সাবসেট গঠন করো, সেটাই হয়ে যাবে তোমার সম্বন্ধ। তাহলে যদি লিখি আমি এখানে, মনে করো 1, A নিলাম আর 2, B নিলাম। হ্যাঁ, এটা একটা সম্বন্ধ, একদম এ থেকে বিতে একটা সম্বন্ধ। আমি যদি বলি আরেকটা লিখবো উদাহরণ, চলো R2 লিখছি। মনে করো আমি লিখলাম 2, A, 3, A, 3, B। হ্যাঁ, এটা একটা সম্বন্ধ এ থেকে বিতে। আচ্ছা চলো মনে করো আমি এরকম লিখলাম R3, মনে করে লিখলাম 1, B, আর কিছু লিখলাম না। হ্যাঁ, এটা একটা সম্বন্ধ। এখান থেকে তো 2⁶ সংখ্যক তোমার সাবসেট গঠন করা যাবে। তাহলে এগুলো কি সাবসেট নয় এর? হ্যাঁ, সাবসেট তো, এই সেটটার সাবসেট তো এগুলো। তাহলে যতগুলো তুমি সাবসেট লিখতে পারবে ততগুলোই সম্বন্ধ হবে। আচ্ছা, আমি যদি এরকম লিখি R4, মনে করো A × Bটাকে লিখে দিলাম। হ্যাঁ, আমরা তো জানি যে প্রত্যেক সেট তার নিজের সাথে সাবসেট হয়। A × B লেখার অর্থ কি? এই পুরোটা থেকে যে তুমি সাবসেট গঠন করবে, সেই পুরো সাবসেটটা। তাহলে এখানে A × B না লিখে আমি যদি বলি সাবসেট অফ A × B, কি বললাম? সাবসেট অফ A × B, তাহলে ওটাই হবে তোমার এখানে একটা সম্বন্ধ। সাবসেট অফ A × B, সাবসেট তো লিখছি, আবার শুনবে ভালো করে। A × B এই পুরোটাও তো সাবসেটের মধ্যে আসবে। তাহলে R4 সমান যদি আমি A × B শুধু লিখে দিলাম, এই যে এখনই লিখলাম, তাহলে A × B থেকে একটা সাবসেট নয়? প্রত্যেক সেট তার নিজের সাথে তো একটা সাবসেট হয়। তাহলে এটা কি হয়ে যাবে? একটা সম্বন্ধ হবে। এত বড়টা না লিখে আমি এটা লিখলাম খালি। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, R5 আরেকটা লিখছি লাস্ট, মনে করে লিখে দিলাম 5, কিছু লিখলাম না। হ্যাঁ, এটা একটা সাবসেট। শূন্য সেট প্রত্যেক সেটের একটা সাবসেট হয়। তাহলে এই যে এত বড় তুমি সেটটা লিখেছো A × B, এই সেটটার কি শূন্য সেট একটা সাবসেট নয়? হ্যাঁ, সাবসেট তো। তাহলে দেখো R1 থেকে R5 পর্যন্ত যতগুলো আমি লিখেছি, এই সব কটাকে সম্বন্ধ বলা হবে। কোথা থেকে কোথায়? A থেকে B তে। এবার আমি যদি বলি যে B থেকে A তে সম্বন্ধ লিখে দেখাও, তাহলে তুমি কি করবে? তোমার ফার্স্ট কাজ হচ্ছে আগে B × A করা। কি বললাম? আগে B × A করা। তাই B × A করবে তুমি, এভাবে পাবে। আর সেখান থেকে যাই সাবসেট লিখবে না কেন, সেটা হয়ে যাবে তোমার B থেকে A তে একটা সম্বন্ধ, একটা রুল, একটা নিয়ম। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসছে যে রুলটা কোথায় লাগছে? রুলটা হচ্ছে এই যে ক্রমিক জোড়, এদের মধ্যে লাগছে। যেমন ধরো এই যে 1, A আর 2, B যে লিখেছি R1 সম্বন্ধতে, তাহলে আমি বলবো 1 ও A এর মধ্যে R1 সম্বন্ধ আছে, 2 ও B এর মধ্যে R1 সম্বন্ধ আছে। এটাকে এইভাবে লেখা হয় 1 R1 A, 1 and A has relation R1। আচ্ছা, এটাকে কীভাবে লিখবো? 2 R1 B, এভাবে লিখবো। 1 ও এর মধ্যে যদি R1 রিলেশন থাকে, তাহলে এটাকে এইভাবে লেখা হয়। আচ্ছা, মনে করো এই R1 সম্বন্ধের ক্ষেত্রে আমি বলছি যে 2 আর C এর মধ্যে কি, 2 আর এর মধ্যে কি কোনো রিলেশন আছে? 2 আর এর মধ্যে কি R1 রিলেশন আছে? দেখো তো, 2, A পদটা তো R1 এর মধ্যে নেই। তাহলে 2 আর এর মধ্যে R1 রিলেশন নেই, তাই R1কে এইভাবে কেটে দিতে হবে। সিমিলারলি এখানে দেখো R2কে দেখো, 2 আর এর মধ্যে R2 রিলেশন আছে, তাহলে তুমি লিখতে পারবে 2 R2A। 3 আর A এর মধ্যে দেখো R2 রিলেশন আছে, তাহলে তুমি লিখতে পারবে 3 R2A। 3 আর B এর মধ্যে দেখো, তাহলে ওটাও তুমি লিখতে পারবে 3 R2B। আমি তোমাকে কোশ্চেন করি যে 1 আর A এর মধ্যে কি R2 আছে? 1 R2A, এটা কি সম্ভব? তুমি তখন বলবে যে 1, A পদটা কি R2তে আছে, খোঁজো। 1, A পদটা R2তে নেই, তাহলে 1 আর এর মধ্যে R2 বলে কোনো সম্বন্ধ নেই, কেটে দাও। যে সম্বন্ধটা থাকবে না তাকে কেটে দেবে সঙ্গে সঙ্গে। এতটুকু বুঝতে পারছি আশা করছি। তাহলে এটাকে নোট করবে, আমরা আগে এগিয়ে যাব। এটা ছিল সম্বন্ধের বেসিক।
ওকে। এবার দেখো, একটা যদি বেসিক বলি তোমাকে, যে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কতগুলি হবে। অর্থাৎ তোমাকে এ সেটে পদ সংখ্যা মনে করো বলে দিয়েছে এম সংখ্যক আছে, বি সেটে পদ সংখ্যা মনে করো এন সংখ্যক আছে, বা তুমি আগেরটার মতো বলতে পারো যে এ সেটে মনে করি এক্স সংখ্যক আছে আর বি সেটে আছে ওয়াই সংখ্যক। তাহলে এ থেকে বিতে মোট কতগুলো সম্বন্ধ তুমি লিখতে পারবে, R1 R2 R3 R4 করে। এখানে আমি কতগুলো লিখতে পারতাম বলো? এ ক্রস বিতে আমি মোট কতগুলো পদ দেখতে পাচ্ছি? 6টা। এন অফ এ ক্রস বি কতগুলো আছে এখানে? 6টি। 1 2 3 4 5 6। তাহলে এ ক্রস বি এর সাবসেট কতগুলি হবে? অতএব টোটাল নাম্বার অফ সাবসেট 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 6 খানা। 2 টু দি পাওয়ার 6 মানে কতগুলো হয়ে গেল? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 32, দুগুণে 64। দেখো 64 খানা সম্বন্ধ লিখতে পারবো আমি। এই যে এ থেকে বিতে মোট আমি 64 খানা সম্বন্ধ লিখতে পারবো। ঠিক, এটাকে আমি একটা জেনারেলাইজ করতে চাইছি একটা ফর্মুলা দিয়ে। ফর্মুলা তুমি মনে রাখবে না, তুমি মনে রাখবে বেসিক। ফর্মুলা তো জাস্ট তোমার মনে শান্তির জন্য, কিন্তু তুমি মনে রাখবে বেসিক কনসেপ্ট, যাতে হয়ে যায় সব। তাহলে এই পার্টটাকে মুছে দিচ্ছি আমি। মোট সাবসেট যদি এতগুলো হয় 2 টু দি পাওয়ার 6 সংখ্যক, তাহলে মোট অতগুলোই সম্বন্ধ লেখা যাবে। একটা বেসিক নেই, বাট নোট আকারে লিখে দিই তোমাকে। নোট, কি নোট লিখবো? ইফ n অফ a ইকুয়াল টু এক্স, অর্থাৎ এ সেটে এক্স সংখ্যক পদ আছে, অ্যান্ড n অফ b ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ বি সেটে ওয়াই সংখ্যক পদ আছে, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। অতএব নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি, এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা সমান। তাহলে আমাকে কি করতে হবে? আগে এ ক্রস বি করতে হবে। এ ক্রস বি করলে তুমি কতগুলো পদ পাবে সেই সেটে? এক্স ওয়াই সংখ্যক পাবে, কি পাবে না? এক্স ইন্টু ওয়াই, এখনই শিখলে। এ ক্রস বি সেটের মোট সাবসেট কটা হবে? তুমি বলবে স্যার 2 টু দি পাওয়ার এ ক্রস বি সেটের পদ সংখ্যা, অর্থাৎ কি হবে? 2 টু দি পাওয়ার এক্স ওয়াই। দেখো বুঝতে পারলে কিনা? এখনই তো করলাম। এ সেটে পদ 3টে, বি সেটে 2টো, তাহলে এ ক্রস বিতে কটা হয়েছে? 6টা। 3 ইন্টু 2, এখানে এই 3টেকে আমি বলেছি এক্স, আর এখানে 2টোকে বলেছি ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই করেছি। দেখো এটা পেয়েছি না? তাহলে মোট সাবসেট কত হবে? এখানে যতগুলো পদ 2 টু দি পাওয়ার ততগুলো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, ওইটা তো হলো। তাহলে তুমি এটাকে ফর্মুলার আকারে মনে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। এবছর একটা পরীক্ষায় কোশ্চেন এসেছে 2024 এইচএসে, এটার উপরই বেস্ট করে। আচ্ছা, নোট করে নেবে। ঠিক, তাহলে এটা ছিল দুটো সেট যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে দুটো সেট দেওয়া থাকলে একটা সেট থেকে আরেকটা সেটে সম্বন্ধের সংখ্যা বা সম্বন্ধের সংখ্যা তুমি লিখলে, সম্বন্ধ কীভাবে করতে হয়, কীভাবে বের করতে হয়, সব কিছু তুমি প্রসেস জানলে। এবার আমি বলছি তোমাকে কোশ্চেন, যদি একটা সেট দেওয়া থাকে তখন কি করে আমি সম্বন্ধ ডিফাইন করব? দেখা যাক। মনে করো তোমার কাছে একটা সেট আছে, এবারে বি আর নেই, মনে করো এ সেটটাই আছে খালি। এবার তোমাকে বলছে এ সেটের উপর একটি সম্বন্ধের সংজ্ঞা দাও। এ সেটের উপরই একটা সম্বন্ধের সংজ্ঞা দাও। তাহলে সম্বন্ধের বেসিক তো আমরা প্রথম দিকে শিখে আসছি, যে একটা যদি সম্বন্ধ কোথাও লিখতে হয় তাহলে দুটো সেটকে গুণ করতে হয়। এখানে তো গুণ করার জন্য একজনই পড়ে রয়েছে, তাহলে তোমাকে সেই একই রকমভাবেই করতে হবে।
এ কে এ দিয়েই গুণ করো। কি বললাম? এ কে এ দিয়েই গুণ করবে, কারণ এখানে তো একটাই সেট, আর এই সেটটার উপরেই তোমাকে সম্বন্ধ জানতে চেয়েছে। আমি হেডিং দিচ্ছি রিলেশন অন এ সেট, একটা সেটের উপর সম্বন্ধ। রিলেশন অন এ সেট। তাহলে একটা সেট যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে সেই সেটের উপরেই যদি সম্বন্ধ তোমাকে বের করতে বলে, তাহলে সেই সেটটাকে দিয়ে গুণ করবে। তাহলে আমরা কি করবো এখানে? তাহলে যদি এ সেটটা এটা দেওয়া থাকে, তাহলে তোমার প্রথম কাজ এ ক্রস এ করা। তাহলে এ কে যদি এ দিয়ে গুণ করি, একটা জাস্ট তোমার বোঝার জন্য পাশে এ লিখে রাখছি, 1 2 3। তাহলে কি করব? এই একের সাথে এর একের পেয়ার বানাবো, এর সাথে এর পেয়ার, এর সাথে এর পেয়ার, যেমন করে করছিল একটু আগে, ঠিক নয়? তাহলে কত হবে? 1 1 1 2 1 3। আচ্ছা 2 এর করো এবার, 2 1 2 2 2 3। 2 এর হয়ে গেল। এবার 3 এর সাথে করো, 3 1 3 2 3 3। দেখো, তাহলে এ ক্রস এ বের করে নিলাম। এবার সম্বন্ধ এ ক্রস এ সেটের যে কোনো সাবসেটকে এ সেটের উপর সম্বন্ধ বলা হবে। একই, সব একই প্রসেস। প্রথম যেটা তুমি পড়লে এ থেকে বি সেটের জন্য, এবার তুমি একটা সিঙ্গেল সেটের জন্য সম্বন্ধের সংজ্ঞা দেখছো। তাহলে সিঙ্গেল সেটের জন্য যদি দেওয়া থাকে, তাহলে সিঙ্গেল সেটাকে দিয়ে গুণ করবো, গুণ করে যে সেটটা পাবো সেই সেটটা থেকে যে কোনো একটা সাবসেট লিখে দাও, সেটাই হয়ে যাবে এ সেটের উপরে একটা সম্বন্ধ। ক্লিয়ার? আর এখানে একটা যদি উদাহরণ লিখি, চলো লিখছি আমি R1। তোমার ইচ্ছা, যাকে খুশি নাও। মনে করো 1 1 নিলাম, 2 2 নিলাম, আর 3 3কে নিলাম। হ্যাঁ, এটা একটা সম্বন্ধ। 1 1 2 2 3 3কে নিয়ে গঠিত যে সেট, ওটা তো একটা সাবসেট এ ক্রসের। তাহলে আমি বলে দেবো যে R1টা হচ্ছে এ সেটের উপর একটি সম্বন্ধ। আর R2 যদি লিখি একটা, মনে করো কিছু লিখলাম না, 5। হ্যাঁ, এটা একটা সম্বন্ধ। আমরা তো জানি এ ক্রস এ সেটের একটা সাবসেট তো শূন্য সেট, তাহলে শূন্য সেটটাকেও তো এ সেটের উপর একটা সম্বন্ধ বলবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি লিখি, এ ক্রস এটাকে লিখে দিলাম। আমরা জানি প্রত্যেক সেট তার একটা সাথে সাবসেট হয়। তাহলে এ ক্রস এ সেটটার যে সাবসেট তুমি করবে, তার মধ্যে একটাই বড়টাও আসবে। এই বড়টাকে এখানে না লিখে এ ক্রস এটা লিখে দিলাম। তাহলে আমি বলবো যে এত বড় সেটটাও এ সেটের উপর কি একটা সম্বন্ধ হবে, কি হবে না? তাহলে এই ছিল তোমার রিলেশন অন এ সেট। একেবারে সিম্পল, নতুন কিচ্ছু নেই এখানে। আচ্ছা, তাহলে এটা তোমরা নোট করে নেবে পজ করে। ঠিক, এবারে তোমরা সবাই হেডিং দেবে ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন, ক্ষেত্র ও প্রসার। ক্ষেত্র ও প্রসার। তাহলে ক্ষেত্র আর প্রসার একটা সম্বন্ধে আমাকে বের করতে হবে। তো আমি হেডিং দিচ্ছি, তোমরা সবাই হেডিং দাও। ডোমেন and range of a relation. তাহলে তোমাকে যদি একটা সম্বন্ধ দেওয়া থাকে কোনো সেটের উপর, বা কোনো একটা সেট থেকে আরেকটা সেটে, তাহলে সেই সম্বন্ধটা দেখে তোমাকে ওখান থেকে কি লিখতে হবে? ডোমেন আর রেঞ্জ। ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, রেঞ্জ মানে হচ্ছে তোমার প্রসার বা পাল্লা। তাহলে ওটা কী জিনিস? মনে করো এ সেটের উপর, মনে করো এ সেটের উপর একটা সম্বন্ধ আমি লিখছি। এ সমান একটা নিয়ে নিই, মনে করো 1 2 3। তাহলে এ সেটের উপর একটা সম্বন্ধ তুমি লিখে দেখাও R1। আর এই ক্রসে করছি না, তুমি এখান থেকেই ঘুরে ফিরে লিখবে, তাহলেই হয়ে যাবে। মনে করো নিলাম 1 2 1 3, মনে করো 2 1, আর একটা নিলাম মনে করো 3 2।
এগুলোকে ঘুরে ফিরে লিখলে যা পাবে সেগুলোই তো হবে তোমার পদ। সেটের নিয়মটাও মনে রাখবে যে একটা সেটে কোনো পদকে ডবল লিখে দেবে না, একবারই লিখতে হয়। ঠিক আছে, এই যে সম্বন্ধটা তুমি লিখেছো এই সেটের উপরে, এই সম্বন্ধটার রেঞ্জ আর ডোমেন দুটো বের করতে হবে। তাহলে প্রথমে ডোমেন বের করি। বলছি ডোমেন কি? ডোমেন এইভাবে লেখা হয় DOM, ডম অফ R1। তুমি চাইলে বাংলাতেও লিখতে পারো যে R1 এর ক্ষেত্র হলো, R1 সম্বন্ধের ক্ষেত্র সমান, এভাবেও লিখতে পারো, কোনো ভুল নেই। তাহলে ডোমেন অফ R1 সমান কি লিখবো? এটাকে আমি প্রপার্টিজ আকারে লিখছি সেটকে যে তোমার ধর্মভিত্তিক আকারে লেখা হয় সেই আকারে লিখতে হবে। আগে লিখে নিই, তারপর অ্যান্সারটা লিখব। বলছি ডোমেন অফ R1 হচ্ছে এক্স নামক পদ দ্বারা গঠিত such that x, y নামক ক্রমিক জোড় belongs to R1। দেখো ভালো করে, R1 যে তোমার সেটটা আছে সেই সেটটা নিশ্চয়ই ক্রমিক জোড় দ্বারা গঠিত হবে। সেই ক্রমিক জোড়ের প্রথম পদটা নিয়ে গঠিত সেট হচ্ছে তোমার ডোমেন অফ R1। তাহলে এখানে কত হবে? এখানে ডোমেন অফ R1 কত হবে? পাতে লিখছি, প্রথম পদগুলোকে নিয়ে গঠিত সেটটাই হবে তোমার ক্ষেত্র। তার প্রথম পদ কি আছে? 1। ক্রমিক জোড়ের প্রথম পদ কি? 1। এখানে ক্রমিক জোড়ের প্রথম পদ 1, ওটা লিখবো না, এককে দুবার লেখা যাবে না। তারপর কি আছে? 2। তারপর কি আছে? 3। ব্যাস হয়ে গেল। তাহলে ডোমেন অফ R1 দেখো সিম্পলি হয়ে গেল, প্রথম পদগুলোকে নিয়ে গঠিত সেট। ঠিক আছে, এবার দ্বিতীয়টা দেখো, রেঞ্জ। আশা করছি তুমি বুঝতে পারছো রেঞ্জ কী হবে। এভাবে লেখা হয় রেঞ্জ অফ R1। তুমি বাংলাতে লিখতে পারো R1 এর পাল্লা হলো বলে সমান দিয়ে লিখবে। আচ্ছা, এটাকে যদি আমি আবার সেই প্রপার্টিজ আকারে লিখি, তাহলে প্রথম ক্ষেত্রে যদি প্রথম পদটাকে নিয়ে গঠিত হয় ক্ষেত্র, তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই দ্বিতীয় পদটা বাকি রয়েছে, ওটাকে লিখতে হবে। তাহলে একে লিখবো y নামক পদ দ্বারা গঠিত পদ such that x, y নামক ক্রমিক জোড় R1 এ যেন থাকে। তাহলে R1 এ যতগুলো x, y নামক ক্রমিক জোড় আছে সেই ক্রমিক জোড়ের দ্বিতীয় পদটাকে নিয়ে যদি আমি পরপর লিখে দিই, আর সেই সেটটা হয়ে যাবে তোমার কি? R1 এর রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ কত হবে? চলো দ্বিতীয় পদ দেখা যাক। 2, 3, 1, 2। তাহলে 2, 3, 1, 2 এর মধ্যে 2 তো দুবার আসছে, একবার লিখতে হবে আমাকে। তাহলে 2, 3, 1, আবার 2 লিখবো না, সেটের রুলস ভায়োলেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে মনে রাখার বিষয় কোনটা? এই পার্টটা, যে ডোমেন আর রেঞ্জ মানে তুমি কি বোঝো। একটা প্রদত্ত যদি তোমাকে সম্বন্ধ দেওয়া থাকে, সেই সম্বন্ধের প্রথম পদটাকে নিয়ে লিখে দেবো একটা সেট, সেটা হয়ে যাবে তোমার ক্ষেত্র। দ্বিতীয় পদটাকে নিয়ে গঠিত সেটকে বলে দেবো কি? তার পাল্লা বা প্রসার, বা ইংলিশে তুমি যদি বলো রেঞ্জ। আরেকটা উদাহরণ নিই, সিম্পল যখন করেই নিচ্ছ আরেকটা উদাহরণ নিয়ে নিই। মনে করো তোমাকে এ সেটের উপরে আরেকটা সম্বন্ধ এখানে লিখে দিয়েছে কেউ, পাশে লিখছি দেখো R2। কি লিখেছে? 1, 2, 2, 3। আরেকটা মনে করো 3, 3, 3, 3 মনে করো। তাহলে তোমাকে বলছে R2 সম্বন্ধের ডোমেন আর রেঞ্জ দুটো লিখে দেখাও, কত হবে? ডোম অফ R2 বলো। ডোমেন অফ R2 মানে কি? প্রথম পদগুলোকে নিয়ে গঠিত সেট। প্রথম পদ 1 আছে, 2 আছে, 3 আছে, লিখে দাও 1, 2, 3 হয়ে গেল ডোমেন। রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ R2 দ্বিতীয় পদগুলোকে নিয়ে গঠিত সেট। তাহলে এই ক্রমিক জোড়ের দ্বিতীয় পদ কি আছে? 2, 3, 3। 3কে তো দুবার লিখবো না, একবারে লিখতে হবে, তাই 2, 3 হয়ে গেল। সিম্পল, কোনো কঠিনের ব্যাপারই ছিল না। পজ করে নোট করে নেবে, আমি এবার নেক্সট টপিকে এগিয়ে যাব। মুছে দিচ্ছি। তাহলে এবার তোমরা হেডিং দেবে ইনভার্স অফ এ রিলেশন। ইনভার্স অফ এ রিলেশন
একটি সম্বন্ধের বিপরীত সম্বন্ধ, কোনো প্রদত্ত সম্বন্ধের বিপরীত সম্বন্ধ বা শুধু বিপরীত সম্বন্ধ বলে তুমি হেডিং দিতে পারো। আমি এখানে লিখছি ইনভার্স অফ এ রিলেশন। ইনভার্স অফ এ রিলেশন। তাহলে মনে করো তোমাকে একটা সম্বন্ধ কেউ দিয়েছে এ থেকে বিতে, চলো লিখছি আমি এ থেকে বিতে একটি সম্বন্ধ, আর সমান মনে করো এরকম লিখেছে কেউ। কি আছে লেখা? মনে করো 1, A, 1, B, 3, C, আর একটা মনে করো 2, A। একটা উদাহরণ নিলাম, জাস্ট এ আর বিকে আমি লিখলাম না, জাস্ট একটা উদাহরণ নিলাম। তাহলে আর সম্বন্ধের বিপরীত কি হবে? ইনভার্স অফ আর। অতএব আর সম্বন্ধের বিপরীত কি হবে? বিপরীত এভাবে লেখা হয় আর ইনভার্স, এভাবে লেখা হয় আর ইনভার্স। কত হবে? বলছে আর সম্বন্ধ যেটা তুমি লিখেছো তাকে তুমি উল্টো করে করে লিখে দাও, প্রত্যেকটা ক্রমিক জোড়কে ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দাও। মানে 1, A কে তুমি লিখে দাও A,1, 1, B কে তুমি লিখে দাও B,1, আর 3, C কে লিখে দাও C,3, আর 2, A কে লিখে দাও A,2। দেখো সিম্পল। একটা সম্বন্ধ যদি দেওয়া থাকে তাহলে তার বিপরীত সম্বন্ধ লেখা সবচেয়ে সহজ, তার প্রত্যেকটা ক্রমিক জোড়কে ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দাও। ঠিক? আচ্ছা, এবার আমি তোমাকে কোশ্চেন করি যে আর ইনভার্স যেটা তুমি বের করেছো বিপরীত সম্বন্ধ, তার ডোমেন কি আর রেঞ্জ কি? তাহলে দেখো তো, ডোমেন অফ আর ইনভার্স, প্রথম পদগুলোকে নিয়ে গঠিত সেট। কত কত হবে? A, B, C, একে তো আর লেখা যাবে না দুবার। আর রেঞ্জ অফ আর ইনভার্স কত হবে? রেঞ্জ অফ আর ইনভার্স কি হবে? দ্বিতীয় পদগুলোকে নিয়ে গঠিত সেট। কি আছে? 1, 3 আর 2, মানে 1, 2, 3। এবার আমি যদি বলি আর সম্বন্ধের ডোমেন কি ছিল? আর সম্বন্ধ এই যে তোমাকে প্রথমে যেটা দেওয়া ছিল আর, চলো একটু লেখাই যাক। তাহলে আর সম্বন্ধের ডোমেন যদি লিখি প্রথম পদগুলোকে নিয়ে লিখতে হবে। তাহলে 1, তাহলে লিখবো কি 1, 3 আর 2। আর রেঞ্জ কি ছিল? এখানে যদি ছোট্ট করে লিখি একটু আমি, তাহলে দ্বিতীয় পদগুলোকে নিয়ে গঠিত সেট, অর্থাৎ A, B আর C। এই ভালো করে দেখো তো, ডোমেন অফ আর ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ অফ আর কিনা? ডোমেন অফ আর ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ অফ আর কিনা? দেখো তো সেম, এই তো সেম। তাহলে এটা সঙ্গে আমি লিখতে পারি যে ডোমেন অফ আর ইনভার্স মানে রেঞ্জ অফ আর, আর রেঞ্জ অফ আর মানে ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর ইনভার্স মানে ডোমেন অফ আর। লিখতে পারি কি পারি না? ঠিক উল্টে গেল জিনিসটা। একটা প্রদত্ত সম্বন্ধের যেটা ডোমেন ছিল ইনভার্সে সেটা তার রেঞ্জ হয়ে গেল, আর যেটা তার রেঞ্জ ছিল ইনভার্সে সেটা তার ডোমেন হয়ে গেল। হবে? তাহলে সিম্পল জিনিস ছিল, এটা নতুন কিছু নয়, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তুমি এটা মনে রাখার চেষ্টা করবে পার্টটাকে, যে ডোমেন অফ আর ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ অফ আর হয়, রেঞ্জ অফ আর ইনভার্স সমান ডোমেন অফ আর হয়। ছোটো ছোটো তুমি একটা এমসিকিউ দেখতে পারো এখান থেকে, হতেই পারে এমসিকিউ একটা কোশ্চেন। আরও কি আছে এখানে? ইনভার্স রিলেশন থেকে আমরা কি শিখতে পারবো? এ থেকে বিতে সম্বন্ধ যদি আর হয় তাহলে আর ইনভার্স যেটা তুমি লিখলে আর সম্বন্ধের বিপরীত, এটা নিশ্চয়ই তাহলে বি থেকে এতে হবে। কমন সেন্স। এ থেকে বিতে যদি আর সম্বন্ধটা হয় তাহলে আর ইনভার্স মানে কি? তুমি ক্রমিক জোড়কে ঘুরিয়ে ঘুরিয়ে লিখলে না? তাহলে ক্রমিক জোড়কে যেই ঘুরিয়ে দিলাম তাহলে A, B, C এই পদগুলো ছিল বি সেটের, তারা আগে এসে গেল। আর এই যে 1, 2, 3 এরা ছিল এ সেটের পদ, তারা পরে হয়ে গেল। তার মানে আমি বলতে পারি
যে এই সম্বন্ধটা বি থেকে এতে হবে, তাহলে আর সম্বন্ধের বিপরীত আর ইনভার্স কোথা থেকে কোথায় হবে? বি থেকে এতে, বি থেকে এতে। সিম্পল কি সিম্পল নয়? একদম সিম্পল। তাহলে এই ছিল আমাদের ইনভার্স অফ দ্য রিলেশন, একেবারে সিম্পল, এটা নতুন কিছু নয়, ভালোই বোঝা যাচ্ছে আশা করছি। সবাই পজ করে নোট করবে। আমরা এবার নেক্সট টপিকে এগিয়ে যাব, টাইপস অফ রিলেশন, সম্বন্ধের প্রকারভেদ। ওকে, তাহলে প্রত্যেকে হেডিং দেবে সম্বন্ধের প্রকারভেদ, টাইপস অফ রিলেশন। এই টাইপস অফ রিলেশন পড়ে নিলেই আমাদের সম্বন্ধের থিওরি কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বর, শূন্য সম্বন্ধ, নাল और void relation। নাল और void relation, বাংলাটা লিখছি পাশে, আমি বাংলাটা আমি পাশে লিখে দিচ্ছি। শূন্য সম্বন্ধ, তাহলে একটা সেটের উপর কোনো সম্বন্ধকে শূন্য সম্বন্ধ কখন বলা হবে? শূন্য কথা শুনেই উত্তর লুকিয়ে আছে পুরো, সম্বন্ধটার ভেতরে কিছুই থাকবে না, মানে কিচ্ছু থাকবে না, তার মানে কি? শূন্য সেট। তাহলে তোমাকে যদি কেউ বলে যে এ সেটের উপরে শূন্য সম্বন্ধের একটি লিখে দেখাও, বা এ সেটের উপর শূন্য সম্বন্ধের সংজ্ঞা দাও, তাহলে এ সেট, এই যে তুমি লিখেছো এ সেট, এই সেটের উপর একটা শূন্য সম্বন্ধ, আর সমান কি লিখবো? ফাই। কারণ আমরা জানি এ সেটের উপর যদি সম্বন্ধ লিখতে হয় তাহলে আগে এ ক্রস এ করব, এ ক্রস এ করার পর যে পুরো বড় সেটটা পাবো, সেই বড় সেটটার যে কোনো সাবসেটকে বলা হবে এ সেটের উপর সম্বন্ধ। তাহলে সেখানে যে ফাই ছিল, ফাই, সেই ফাইটাকে যদি আমি লিখে দিই আর সমান, তাহলে হয়ে গেল সেটা হলো এ সেটের উপর একটি শূন্য সম্বন্ধ। ফার্স্ট পার্টটা সবচেয়ে সহজ ছিল, ঠিক? ফার্স্ট পার্টটা সবচেয়ে সহজ ছিল। এবার 2 নম্বর কি? সার্বিক সম্বন্ধ। তাহলে এটা আমি মুছছি, আর সমান ফাই তো বুঝেই গেছো। 2 নম্বর, ইউনিভার্সাল রিলেশন, সার্বিক সম্বন্ধ। চলো বাংলাটার পাশে লিখে রাখছি, সার্বিক সম্বন্ধ। এবার সার্বিক কথাটা শুনে তোমার আবার বোঝা উচিত, সার্বিক মানে কি? সবাই, সবাই সবাই থাকবে সম্বন্ধতে, মানে কি? তোমাকে একটা সেট দিয়েছে, সেই সেটটাকে যখন তুমি সেটাকে দিয়ে গুণ করবে, যদি ওই সেটের উপর সম্বন্ধ জানতে চায়, তাহলে সেই গুণফল বলে যে পুরো পার্টটা পাবে ক্রমিক জোড়ের, সবাইকে যদি লিখে দাও, তাহলে হয়ে গেল তোমার ওই সবাইকে লিখে দেওয়া সেটটি এ সেটের উপর কি? একটি সার্বিক সম্বন্ধ। বোঝা যাচ্ছে না? চলো একটা উদাহরণ নিই। মনে করো এ সেট দিয়েছি তোমাকে, মনে করো 1 2, আরেকটা চলো নিচ্ছি 3। তাহলে এ সেটের উপর সার্বিক সম্বন্ধ লিখে থাকাও, তাহলে আমি প্রথমে কি করবো? এ ক্রসে সম্বন্ধ লিখতে হবে, মানে কি? আগে তো গুণ করতেই হবে। এ ক্রস এ করলে কি হবে? একে এ দিয়ে গুণ, তাহলে পরপর করছি, একবার করেছি অলরেডি। এবার তোমার এতক্ষণে অভ্যাস হয়ে যাওয়া উচিত। 1-এর সাথেই এই 3টাকে করে নিলাম, এবার 2-এর সাথে এই 3টাকে লিখবো, দুয়ের কাজ হয়ে গেল। এবার 3কে নিয়ে এই 3টাকে লিখবো, দেখো এ ক্রস এ গঠিত হয়ে গেল। এবার এ ক্রস এ সেটের যে কোনো সাবসেটকে আমি বলে দেবো এ সেটের উপর সম্বন্ধ। এবার যে কোনো সাবসেটের মধ্যে এই পুরোটাও তো একটা সাবসেট, এই পুরোটা তো একবার আসবে।
প্রত্যেক সেট তার নিজের সাথে সাবসেট হয়, তাহলে সার্বিক সম্বন্ধ নতুন কিছু নয়, এই পুরোটাকে লিখে দিলে যেটা হবে সেটা হবে সার্বিক সম্বন্ধ। তার মানে সোজা কথা কি বলতে পারি, অতএব এ সেটের ওপর সার্বিক সম্বন্ধ হলো আর সমান নতুন কিছু নয় এ ক্রস এ। এই পুরোটাকে লিখে দিলে যেটা হবে সেটাই। আর এই পুরোটা থেকে যখন কিছুই লিখবো না সেটা হয়ে যাবে এ সেটের উপর একটা শূন্য সম্বন্ধ, যেটা আগেরটা ছিল, সেখানে তুমি আর সমান কি লিখতে ফাই। ঠিক, একবারে সিম্পলভাবে বোঝার চেষ্টা করবে, যেখানে বুঝবে না ভালো করে তুমি রিপিট করে দেখবে যে আমি কী বলছি কথাগুলো। তাহলে এ ক্রস এ মানে এই পুরোটা, এটা আমি আর লিখলাম না, এটা লিখে দিলেই হয়ে গেল তোমার কি এ সেটের উপর একটি সার্বিক সম্বন্ধের উদাহরণ। কথার মধ্যে উত্তর লুকিয়ে আছে, সার্বিক মানে কি সবাই থাকবে, তাহলে এমন একটা সাবসেট লেখো যেখানে সবাই থাকবে, সবাই মানে সব কটা ক্রমিক জোড় থাকবে, তো আছে তো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের, পজ করে নোট করবে। এবার সার্বিক সম্বন্ধের পরে একক সম্বন্ধ, দুটো হয়ে গেছে, এবার 3 নম্বরে আসছি, একক সম্বন্ধ। বুঝে দিই, তিন নম্বর হচ্ছে একক সম্বন্ধ, আইডেন্টিটি রিলেশন। ইংলিশটা মনে রাখবে একটু, পরীক্ষায় বাংলা ভাষা দেখে যদি বুঝতে না পারো, একবার হলেও তুমি ইংলিশের পার্টটা দেখে নেবে। কোশ্চেনে তো দুটো পার্টই থাকবে, প্রথমে থাকবে দেখবে বাংলা, তারপরে থাকবে দেখবে ইংলিশ, আবার হিন্দিও থাকে। তাহলে তুমি ইংলিশ পার্টটা একবার দেখে নেবে যে ওই ভাষাটার মানে কি বলতে চাইছে ওরা। তাহলে আইডেন্টিটি রিলেশন এর বাংলা কি, একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে, আমি একটা ইউজ করছি, একক সম্বন্ধ। তাহলে কাকে বলে একক সম্বন্ধ, একটি সেটের উপর কোনো একটি প্রদত্ত সেট তোমাকে দিয়ে দিছে এবং সেই সেটের উপর তোমাকে বলছে একক সম্বন্ধ লিখে দেখাও। তাহলে একেবারে সিম্পলভাবে বুঝবে, তাহলে এ সেটের উপর একক সম্বন্ধ আমি লিখতে যাচ্ছি, এ নামক একটা সেট আছে মনে করো, কেমন হবে একটা উদাহরণ আগে নিয়ে নিই। এ মনে করো 1, 2 আর 3 এইভাবে গঠিত 3টে পদ দ্বারা। এ সেটের উপর একক সম্বন্ধ লিখে দেখাও। তাহলে এখানে লিখছি আই এ, এতক্ষণ আর দিয়ে লিখছিলাম, এবার আমি আই লিখলাম, তুমি আরও লিখতে পারো, তোমার কোনো যায় আসে না, কারো কোনো যায় আসে না এখানে। তাহলে আই অফ এ যদি লিখে দিই সম্বন্ধটা, সেটা কি হবে, আগে আমি একে ধর্মভিত্তিক লিখছি, বলছে একক সম্বন্ধ যেটা তুমি হবে বা যেটা তুমি লিখবে সেটা হবে এক্স কমা এক্স নামক গঠিত পদ দ্বারা। ক্রমিক জোড়টা কেমন হবে, এক্স কমা এক্স নামক ক্রমিক জোড় দ্বারা গঠিত পদ, সাচ দ্যাট এই এক্সগুলো নেওয়া হবে এ থেকে। একক সম্বন্ধ হচ্ছে এমন একটি সম্বন্ধ যেখানে প্রত্যেকটা পদগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করবে। আর সেই পদগুলো কোথা থেকে নেওয়া হবে, জোড়া জোড়ায় করার জন্য যে সিঙ্গেল সিঙ্গেল পদগুলো কোথা থেকে নেবে, মেন সেট থেকে নেব। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। চলো এ সেটের উপর আমি একক সম্বন্ধ লিখে দেখাতে চাইছি, চলো আর লিখছি একক সম্বন্ধ। তাহলে এ সেটে কি কি পদ আছে, 1, 2, 3, তাহলে 1, 1, 2, 2 আর 3, 3, এই জোড়ায় জোড়ায় সবাইকে লিখতে হবে। 1, 1, 2, 2, 3, 3 যেটা লিখে দিলে সেটাই হয়ে গেল তোমার এ সেটের উপর একটি একক সম্বন্ধের উদাহরণ। সিম্পল। আমি যদি আরেকটা উদাহরণ নিই, মনে করো একটা বি সেট আছে, মনে করো এখানে লিখছি আমি এ বি সি, আমি তখন বললাম বি সেটের উপরে একক সম্বন্ধ লিখে দেখাও, আই বি লিখছি না, তুমি আর লেখো আই লেখো কোনো যায় আসে না, এটা নিয়ে আবার টেনশন নেবে না। আই অফ বি, তাহলে আমি কি বললাম, বি সেটের উপর যদি সম্বন্ধ লিখতে হয় তাহলে এই যে পদগুলো দেখছো এদেরকে জোড়ায় জোড়ায় লিখে দাও, তাহলে কত কত হবে, এ এ বি বি সি সি, ব্যাস হয়ে গেল। দেখো এর থেকে আর সিম্পল আর কি হতে পারে। তুমি এই ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশনটা মনে রাখবে, যদিও ইম্পর্টেন্ট নয়, তোমার জাস্ট ম্যাথের যখন ফর্মুলা খাতা তুমি বানাবে
সেখানে নোট করার জন্য লিখে দিচ্ছি। আরও কয়েকটা উদাহরণ দেখা যাক একক সম্বন্ধ। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলবে আমাকে। মনে করো আমি এখানে লিখলাম এই এ সেটের উপর একটা সম্বন্ধ লিখছি, মনে করো আর সমান 1 1 2 2। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে এই যে নতুন একটা সম্বন্ধ লিখলাম, মনে করো R1 নাম দিচ্ছি, এই R1 সম্বন্ধটা কি এ সেটের উপর একটা একক সম্বন্ধ? ইয়েস কি নো? তাহলে আমার অ্যান্সার হবে নো। কেন? জোড়ায় জোড়ায় থাকাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সবাই কি আছে, প্রত্যেকটা পদের জোড়ায় জোড়ায় থাকতে হবে, তবেই তাকে আমি একক সম্বন্ধ বলবো। তাহলে এটা কোনো একক সম্বন্ধ নয়। এবার কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিই। মনে করো আরেকটা সম্বন্ধ লিখছি এখানে, আমি এখানে দেখবে R2 এ সেটের উপরে লিখছি, এ সেটের উপরে লিখছি 1 1 2 2 3 3, আর একটা পদ নিচ্ছি মনে করো 1 2। হ্যাঁ বলো, R2 সম্বন্ধটা কি এ সেটের উপর একটা একক সম্বন্ধ? তুমি বলবে হ্যাঁ স্যার একক সম্বন্ধ। কেন? 1 1 2 2 3 3 তো আছে, আপনি তো বললেন যে জোড়ায় জোড়ায় থাকা ইম্পর্টেন্ট। আবার শুনে রাখো, জোড়ায় জোড়ায় সবাই থাকাটাও এখানে ইম্পর্টেন্ট আছে তো বটেই, কিন্তু কোনো ভেজাল যেন না থাকে। ভেজাল মানে অন্য কোনো ক্রমিক জোড় যেন না থাকে। এখানে দেখো অন্য একটা ক্রমিক জোড় কে ঢুকে পড়েছে, 1 2 না, না, এটা তাহলে তোমার একক সম্বন্ধ হলো না। শুধুমাত্র জোড়ায় জোড়ায় পদগুলোকে নিয়ে গঠিত যে সম্বন্ধটা হবে সেইটাকেই বলা হবে প্রদত্ত সেটের উপর একক সম্বন্ধ। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। জোড়ায় জোড়ায় সবাই থাকতে হবে, এখানে সবাই ছিল না, তাই এটা একক সম্বন্ধ নয়। এখানে জোড়ায় জোড়ায় সবাই আছে কিন্তু তার সাথে একটা ভেজাল ছিল, তাই এটাকে একক সম্বন্ধ নয়। এটা থাকা চলবে না। এটা যদি না থাকতো তাহলে আমি বলে দিতাম যে হ্যাঁ এটা একটা একক সম্বন্ধ। আশা করছি বুঝতে পারছো একক সম্বন্ধটা সিম্পল ছিল। ঠিক হয়ে গেল, আমাদের একক সম্বন্ধ কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট পার্টে, সেটা হচ্ছে সসম সম্বন্ধ। ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এইচএসএস সিলেবাসে যেগুলো আছে সম্বন্ধের প্রকারভেদ, তার মধ্যে এবার ইম্পর্টেন্ট পার্টগুলো শুরু হয়ে গেল। কি এবার 4 নম্বর আমি উপর থেকে হেডিং দেবো, নাম হচ্ছে সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন এগুলো মুছে দিচ্ছি। রিফ্লেক্সিভ রিলেশন বাংলা কি? সসম সম্বন্ধ। আচ্ছা, মনে করো একটা সেট তোমাকে কেউ দিয়েছে এবং সেই সেটের উপর তোমাকে সসম সম্বন্ধেও লিখে দেখাতে বলছে। তাহলে একটা সেটের উপর সসম সম্বন্ধ কী করে লিখব? আবার সে উদাহরণ নিচ্ছি। এ মনে করো একটা সেট, এখানে মনে করো আবার সে একই পদ আছে 1 2 3। এ সেটের উপর সসম সম্বন্ধের তোমাকে একটা উদাহরণ দিতে বলেছে। তাহলে সসম সম্বন্ধ কেমন হবে? তার আগে ম্যাথমেটিক্যাল পার্টটা আমি লিখছি যে কিভাবে লিখতে হয়। বলছে এ সেটের উপর একটি সম্বন্ধ আর কে সসম বলা হবে, আমি লিখছি চলো কথাটা। এ সেটের উপর কোনো সম্বন্ধ আর কে সসম বলা হবে যদি ফর অল প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, মানে বুঝিয়ে দিচ্ছি আমি, এক্স কমা এক্স বিলংস টু আর হয়। ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? এ সেটের উপর কোনো সম্বন্ধ আর কে সসম বলা হবে যদি প্রত্যেকটা পদ এ থেকে নেওয়া হলে সেই পদটার জোড়টা যেন আরে থাকে। তুমি বলবে স্যার এখনই তো এটা বললেন একক সম্বন্ধতে। না, দুটো এক জিনিস নয়, এখনই বুঝবে।
যাই পদ আমি এ থেকে নেব না কেন, বা যাই পদ এতে থাকবে, তাদের জোড়গুলো যেন আরে থাকে, তবেই তাকে সসম বলা হয়। উদাহরণ নিচ্ছি, চলো এখানে আমি একটা সসম সম্বন্ধ লিখছি R1। তাহলে এ সেটে কী কী পদ আছে? এক্স নামক, 1 আছে, 2 আছে, 3 আছে। এই যে এক্স বিলংস টু এ, তার মানে কি এক্স মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে এক্স নামক পদ যদি 1 2 3 হয়, তাহলে এক্স, অর্থাৎ 1, 1, 2, 2 আর 3, 3 সবাই যেন R1 এ থাকে। তাহলে এখানে কি লিখব? 1, 1, 2, 2, 3, 3। মনে করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এটা একটা সসম সম্বন্ধ হয়ে গেল। তুমি বলবে স্যার এটা তো একক সম্বন্ধ। হ্যাঁ, একক সম্বন্ধও একটা সসম সম্বন্ধ, একক সম্বন্ধও একটা সসম সম্বন্ধ। চলো আরেকটা উদাহরণ নিই, এবার ক্লিয়ার হবে। দেখো R2। আচ্ছা, প্রত্যেকটা জোড় তো থাকতেই হবে। 1, 1, 2, 2, 3, 3। মনে করো এটা আমি এক্সট্রা দিলাম 1, 2। আচ্ছা, এটা কি সসম সম্বন্ধ এ সেটের উপর? এবার অ্যান্সার হবে ইয়েস। জোড়ায় জোড়ায় পদগুলো সবাই থাকা ইম্পর্টেন্ট, আর কে আছে কে নেই ওইগুলো ইম্পর্টেন্ট নয়। একক সম্বন্ধে কিন্তু অন্যরকম ছিল, শুধুমাত্র জোড়ায় জোড়ায় পদগুলো থাকতে হবে। একক সম্বন্ধতে শুধুমাত্র জোড়ায় জোড়ায় পদগুলো থাকতে হবে, আর কেউ অ্যালাউড নয়। কিন্তু এখানে দেখো, সসম সম্বন্ধতে জোড়ায় জোড়ায় পদগুলো থাকতে তো হবেই, তার সাথে আর অন্যরাও অ্যালাউড। তুমি এখানে ভেজাল দিতে পারবে, তাহলে এই দুটো দেখো সসম সম্বন্ধ, একদম কারেক্ট। আচ্ছা, আমি যদি বলি R3, এটা লিখছি, আমাকে বলবে এটা সসম কি সসম নয়। 1, 1, 2, 2, 2, 1, 3, 2। এটা একটা সসম সম্বন্ধ? দেখো ভালো করে। তাহলে আমার অ্যান্সার হবে না। কেন না? 1, 1, 2, 2 আছে, 3, 3 কই? প্রত্যেকটা পদের জোড়াই জোড়াই যে ক্রমিক জোড় সেটা থাকতেই হবে, জোড় জোড়। তাহলে 1, 1, 2, 2 আছে, 3, 3 নেই। 3, 3 নেই মানে এটা সসম হলো না। বোঝা যাচ্ছে পুরো? একেবারে সিম্পল। সসম সম্বন্ধ আমার মনে হয় না যে কারো এখনো পর্যন্ত মাথায় ঢুকলো না। খালি একে একক সম্বন্ধের সাথে গুলিয়ে ফেলো না, দুটো দেখতে একই রকম। আমি একটা কথাও বলতে পারি যে সমস্ত একক সম্বন্ধ হচ্ছে সসম সম্বন্ধ, কিন্তু সব সসম সম্বন্ধ একক সম্বন্ধ নাও হতে পারে। দেখো, সব সসম সম্বন্ধ কি একক সম্বন্ধ? হ্যাঁ, এই সসমটা একক হয়ে গেছে, এই সসমটা তো একক নয়। একক সম্বন্ধ মানে 1, 1, 2, 2, 3, 3, অর্থাৎ জোড় জোড়গুলি থাকতে হবে, ভেজাল থাকা চলবে না। কিন্তু সসম সম্বন্ধ মানে ভেজাল থাকা যাবে, তুমি নাও রাখতে পারো, ভেজাল তুমি রাখতে পারো, না রাখতে পারো। ঠিক আছে, বোঝার জন্য বলছি। এবার ভেজাল মানে তুমি অন্য কিছু ভেবে নিও না, এই পদের জন্য বলছি। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন একদম ইজি ছিল, এই পার্টটাও বোঝা গেল। পজ করে নোট করবে। নেক্সট, প্রতিসম সম্বন্ধ, সিমেট্রিক রিলেশন। তারা প্রত্যেকে হেডিং লাগাবে, সিমেট্রিক রিলেশন। নাম কি? প্রতিসম সম্বন্ধ। আবার আমি মনে করো উদাহরণ নিয়েই বোঝাবো তোমাকে। তাহলে এ সেটের উপর কোনো সম্বন্ধ আর কে প্রতিসম বলা হবে যদি কি বলবো এবার? যদি x, y বিলংস টু আর এর জন্য y, x বিলংস টু আর হয়, ফর অল x, y বিলংস টু a। চলো মানেটা বোঝা যাক, যে কথাটা লিখলাম তার মানে বোঝা যাক। বলছে x, y এই পদগুলো যদি এতে থাকে, তাহলে x, y নামক ক্রমিক জোড় যদি আর এ থাকে, তবে তার উল্টোটাও যেন আরে থাকে, তবেই আমি বলবো আর সম্বন্ধটি এ সেটের উপর একটি প্রতিসম। ক্লিয়ার? উদাহরণ নিলে বোঝা যাবে। এবার একটা উদাহরণ নিচ্ছি, প্রতিসম। মনে করো আর সমান লিখছি R1 সমান
এ সেটের উপর একটা সম্বন্ধ লিখবো যেটা প্রতিসম হবে। তাহলে একটা লিখছি আমি 1,2, 2,1, 2,3, 3,2। দেখো তো R1 সম্বন্ধটা এ সেটের উপর প্রতিসম কিনা অ্যাজ পার যে ডেফিনেশন দিলাম আমি। যদি এ 1,2 এখানে আছে তাহলে তার উল্টোটা যেন থাকে। দেখো 2,1 আছে না, হ্যাঁ প্রতিসম। 2,3 আছে, তাহলে 2,3 উল্টোটাও যেন আর এ থাকে। দেখো 3,2 আছে। x, y বিলংস টু আর এর জন্য y, x বিলংস টু আর যেন হয়, এই তো x, y। তাহলে দেখো এটা কি y, x নয়? সিম্পল একটা পদ, তোমাকে যে ক্রমিক জোড়টা থাকবে তার উল্টোটা যেন থাকে। আচ্ছা কয়েকটা দেখা যাক। আর 2 উদাহরণ দেখবে, যত উদাহরণ তুমি প্র্যাকটিস করবে তত তোমার ক্লিয়ার হবে। মনে করো 1,1 লিখলাম, 2,2 লিখলাম, 3,3 লিখলাম, ব্যাস আর কিছু লিখলাম না। বলো এটা কি প্রতিসম? কি মনে হচ্ছে? তাহলে আমি যদি ভালো করে দেখি এটা একটা প্রতিসম সম্বন্ধ। কেন? কারণ 1,1 উল্টো 1,1 ওটা তো আছে, ওই পদটাকে তো ঘুরে বলতে পারি আমি। একটা সেটের মধ্যে তো ডবল লেখা যায় না। একটা সেটের মধ্যে যদি আমি ডবল লিখে দিই তাহলে সেই সেটটা তো তোমার ভ্যালিড হয়ে যাবে, ভ্যালিড হবে না। কোনো সেটের মধ্যে কোনো পদ রিপিট হয় না, তুমি ভালো করে জানো। তাহলে আমি কি বলতে পারি না যে 1,1 উল্টো যেটা 1,1 সেটা ওইখানেই আছে আর সেটা এটাই। 2,2 উল্টো যেটা সেটা 2,2 হয় সেটাও এখানেই আছে, সেটা এটাই। আর 3,3 উল্টো যেটা সেটা হচ্ছে 3,3, সেটাও এখানে আছে, সেটাও এটাই। তাহলে আলটিমেট এই যে 1,1, 2,2, 3,3 যে তুমি লিখে ফেললে, এটা একটা কি সম্বন্ধ? প্রতিসম সম্বন্ধ। আবার তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার এটা তো একক সম্বন্ধ। হ্যাঁ কারেক্ট, একক সম্বন্ধ একটা প্রতিসম সম্বন্ধ। তার মানে কি স্যার একক সম্বন্ধকে সসমও বলা হয় আর একক সম্বন্ধকে প্রতিসমও বলা হয়? ইয়েস, আমার অ্যান্সার হবে ইয়েস। তুমিও জেনে রাখবে এখন থেকে যে একক সম্বন্ধকে সসমও বলা হয়, প্রতিসমও বলা হয়। ঠিক আছে, আরও উদাহরণ নিই। মনে করো R3 লিখলাম। R3-তে কি থাকবে? এরকম আছে, মনে করো 1,1 আছে, 2,1 আছে, 3,2 আছে। আচ্ছা বলো এটা কি প্রতিসম সম্বন্ধ? তাহলে তোমার অ্যান্সার ইমিডিয়েট হওয়া উচিত না। কেন না? 1,1 যদি উল্টো বলি, 1,1 বিপরীত মানে উল্টো যদি বলি ক্রমিক জোড়, সেটা 1,1 হয়, সেটা তো এখানে আছে। 2,1 বিপরীত বা উল্টো ক্রমিক জোড় 1,2 হয়, সেটা নেই। 3,2 উল্টো ক্রমিক জোড় 2,3, সেটাও নেই। তাহলে R3 এ সেটের উপর প্রতিসম নয়। R3 এ সেটের উপর একটা প্রতিসম সম্বন্ধ নয়। আশা করছি বুঝতে পারছো পুরো কথাগুলো আমার। আচ্ছা, আমরা একটু আগে একটা সার্বিক সম্বন্ধ শিখলাম, মনে আছে? সার্বিক সম্বন্ধ A ক্রস A করে যা পাবো পুরো অত বড় সম্বন্ধটাকে বলে দেবো সার্বিক সম্বন্ধ। একটু ভালো করে লক্ষ্য করো তো যে সার্বিক সম্বন্ধটা প্রতিসম কিনা। সবাই আছে তোতে, প্রত্যেকটা ক্রমিক জোড় আছে, ক্রমিক জোড় আছে, তার উল্টোটাও আছে, সব আছে। চলো একটু লেখা যাক। সার্বিক সম্বন্ধ লিখছি আমি এ সেটের উপর। আবার দেখো, আমি যদি বলি এ সেটের উপর একটা সম্বন্ধ লিখবো আর, যেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ A ক্রস A, তাহলে A ক্রস A করলে কি কি হবে? আরেকবার লিখছি, 1,1, 1,2, 1,3, একের কাজ হয়ে গেল। 2,1, 2,2, 2,3, 2-এর কাজ হয়ে গেল। 3,1, 3,2, 3,3, ব্যাস। তাহলে এ সেটের উপর একটা সার্বিক সম্বন্ধ এটা। আমি তোমার কাছে কোশ্চেন করছি যে সার্বিক সম্বন্ধটা কি এ সেটের উপর একটা প্রতিসম? ভালো করে দেখো তো। তাহলে দেখো এটা একটা প্রতিসম সম্বন্ধ। 1,1 উল্টো 1,1 আছে, 1,2 উল্টো 2,1 আছে, 1,3 উল্টো 3,1 আছে, 2,1 উল্টো 1,2 আছে, 2,2 সব কটা দেখো আছে, সব কটারই আছে। তাহলে প্রত্যেকটা এই যে সেটের মধ্যে যে দেখতে পাচ্ছ ক্রমিক জোড়, তাদের উল্টোগুলো আছে না? তাহলে আমি বলে দেবো যে সার্বিক সম্বন্ধ হচ্ছে কি একটা সম্বন্ধ? প্রতিসম সম্বন্ধ। আবার কোশ্চেন, আচ্ছা সার্বিক সম্বন্ধ কি এ সেটের উপর একটা সসম? এখনই পড়লে তো সসম সম্বন্ধ কি ছিল? যে এ সেটের যে পদগুলো আছে তাদের জোড়গুলো যেন থাকে। তাহলে এ সেটে পদ কি আছে? 1, 2, 3। তাহলে 1, 1, 2, 2, 3, 3 কি আছে? আছে তো।
1 1 2 2 3 3 আছে তো? তাহলে 1 1 2 2 3 3 যদি থাকে তাহলে তাকে তো সসম সম্বন্ধ বলা হয়। তার সাথে এক্সট্রা কে আছে না আছে দেখার দরকার নেই, বাকিরা এই 3 জন থাকলেই হলো অ্যাটলিস্ট। তাহলে হ্যাঁ, সার্বিক সম্বন্ধ একটা সসম সম্বন্ধও। একদম গুলাবে না, ভালো করে পরপর বুঝবে। সার্বিক সম্বন্ধ কি সম্বন্ধ হয়ে গেল? একটা সসম সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ কি সম্বন্ধ হলো? আরেকটা প্রতিসম সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ কি একক সম্বন্ধ? না, সার্বিক সম্বন্ধ আইডেন্টিটি রিলেশন নয়, কারণ ওখানে 1 1 2 2 3 3 তো আছেই, কিন্তু তার সাথে এতগুলো ভেজাল আছে। একক সম্বন্ধ মানে শুধুমাত্র এই জোড়গুলো থাকতে হবে, এক্সট্রা কেউ থাকা চলবে না। কিন্তু সসমতে জোড়গুলো তো থাকতে হবেই, তার সাথে এক্সট্রা কেউ থাকলে কোনো অসুবিধা নেই, থাকতেও পারে নাও পারে, তোমার ইচ্ছা। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তাহলে এটা আমি মুছবো। আমাদের সিমেট্রিক রিলেশন তো হয়ে গেল কমপ্লিট। আর একটা এখান থেকে নোট বলতে পারি আমি। কি নোট বলছে? আর সম্বন্ধ যদি কোনো সেটের উপর প্রতিসম হয়, তবে আর ইনভার্স মানে বিপরীত সম্বন্ধটাও ওই সেটের উপর কি হবে? একটা প্রতিসম হবে। একটা উদাহরণ নিই, চলো একটা উদাহরণ নিই। মনে করো আমি একটা প্রতিসম সম্বন্ধ লিখছি এই সেটের উপরে 2, 3, 3, 2, 1, 2, 2, 1। এটা তো একটা এ সেটের উপর প্রতিসম সম্বন্ধ। দেখো, যে ক্রমিক জোড়টা লিখেছো তার উল্টোটাও আছে, যে ক্রমিক জোড়টা লিখেছো তার উল্টোটাও আছে। তাহলে আমি জানতে চাইছি আর ইনভার্সটাও কি এ সেটের উপর একটা প্রতিসম হবে? তাহলে আর ইনভার্স কী হবে? আগে দেখো, আর ইনভার্স মানে কি একদম প্রথমে শিখলে যে প্রত্যেকটা ক্রমিক জোড়কে উল্টো করে লিখে দেবো। তাহলে 2, 3টা হয়ে যাবে 3, 2, 3, 2টা হয়ে যাবে 2, 3, 1, 2টা হয়ে যাবে 2, 1, আর 2, 1টা হয়ে যাবে 1, 2। তাহলে দেখো তো আর ইনভার্সটা এ সেটের উপর একটা প্রতিসম হচ্ছে কিনা। এবার প্রতিসমর জন্য যে তোমার শর্ত সেটা চেক করো। 3, 2 এর উল্টো কি 2, 3 আছে? আছে। 2, 1 এর উল্টো কি 1, 2 আছে? আছে। তাহলে দেখো, আর যদি একটা প্রতিসম হয় আর ইনভার্সও একটা প্রতিসম হবে। এগুলো ছোটো ছোটো নোট, তুমি ভালো করে নোট বলে লিখে নেবে। একটি প্রদত্ত সেটের ওপর কোনো সম্বন্ধ যদি প্রতিসম হয়, তবে তার বিপরীত সম্বন্ধটিও উক্ত সেটের উপর একটি প্রতিসম সম্বন্ধ হবে। নোট লিখে নেবে। ঠিক আছে, প্রতিসম আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ দিয়ে শুনবে, সংক্রমণ সম্বন্ধ। বুঝে দিই, বিপ্রতিসম বলে একটা সম্বন্ধ আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, ওটা দরকারও নেই আমাদের পড়ার এখন এই মুহূর্তে। আমরা আগে যেটা সিলেবাসে আছে সেটাকে কমপ্লিট করব, অর্থাৎ সংক্রমণ সম্বন্ধ। প্রত্যেকে হেডিং দেবে ট্রানজিটিভ রিলেশন। সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ এটা আবার কি? তাহলে আবার সেই একই রকমভাবে আমি লিখব। এ মনে করো একটা সেট দেওয়া আছে 1, 2, 3। এই সেটের উপরে তোমাকে একটা সংক্রমণ সম্বন্ধের উদাহরণ দিতে বলছে বা সংক্রমণ সম্বন্ধ লিখতে বলছে। তাহলে আগে সংজ্ঞা লিখি। এ সেটের উপর আর সম্বন্ধকে সংক্রমণ বলা হবে যদি a, b belongs to R এবং b, c belongs to R এর জন্য a, c belongs to R হয়। For all a, b, c belongs to A। চলো মানা বোঝা যাক এবার যে ভাষাটা লিখলাম।
বলছে একটা সম্বন্ধ আর কে এ সেটের উপর সংক্রমণ বলা হবে যদি এ কমা বি নামক ক্রমিক জোড় আর বি কমা সি নামক ক্রমিক জোড় যদি আর এ থাকে, এই শর্তে এ কমা সিটাও যেন আর এ থাকে। আর এবিসি পদগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? এ থেকে নেওয়া হয়েছে। উদাহরণ দিলেই বোঝা যাবে। একটু বোঝা নিই এখানে আরেকবার। এ কমা বি নামক ক্রমিক জোড় থাকতে হবে আর বি কমা সি ক্রমিক জোড়টাও থাকতে হবে। দেখো তো ভালো করে, এই দুটো ক্রমিক জোড়ের মধ্যে কি একটা সামঞ্জস্য পাচ্ছি, যে প্রথম ক্রমিক জোড়ের দ্বিতীয় পদ আর দ্বিতীয় ক্রমিক জোড়ের প্রথম পদ, এরা দুজন সেম হতে হবে না? তোমাকে এমন দুটো ক্রমিক জোড় খুঁজতে হবে যে ক্রমিক জোড়ের মধ্যে কেমন সম্পর্ক থাকবে, প্রথম ক্রমিক জোড়ের দ্বিতীয় পদ দ্বিতীয় ক্রমিক জোড়ের প্রথম পদ সেম হতে হবে। তাহলে প্রথম ক্রমিক জোড়ের প্রথম পদ আর দ্বিতীয় ক্রমিক জোড়ের দ্বিতীয় পদকে নিয়ে, অর্থাৎ এ কমা সি নামক ক্রমিক জোড়টা যেন আরে থাকে, সি কমা এ নয়। এটাই বোঝার ব্যাপার। এ কমা বি আর বি কমা সি এর জন্য এ কমা সি যেন থাকে, সি কমা এ নয়। সি কমা এ হলে হবে না, ওটা সংজ্ঞা নয়। কথা ভালো করে বোঝো। প্রথম ক্রমিক জোড়ের দ্বিতীয় পদ দ্বিতীয় ক্রমিক জোড়ের প্রথম পদ, এটা দুজন সেম হতে হবে। এই শর্তে প্রথম ক্রমিক জোড়ের প্রথম পদ যেটা বাকি রয়ে গেছে আর দ্বিতীয় ক্রমিক জোড়ের দ্বিতীয় পদ যেটা বাকি রয়ে গেছে, ওই দুটোকে নিয়ে যে ক্রমিক জোড় সেটাও যেন আরে থাকে, তবেই আমি আরকে বলবো কি একটা সংক্রমণ সম্বন্ধ এর উপর। কনফিউজিং? তাহলে উদাহরণ নিচ্ছি পরপর, ভালো করে বোঝার চেষ্টা করবো। এটা ইম্পর্টেন্ট খুব, ট্রানজিটিভ। আমি একে ট্রিপল স্টার দিচ্ছি। এটা বুঝে গেলে তোমার সম্বন্ধ ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি না, মনে করো এ সেটের উপর আমি সম্বন্ধ লিখছি আর ওয়ান নাম দিলাম, মনে করো আর ওয়ান। কেমন? 1,2 2,3 1,3 দিয়ে লিখে ছেড়ে দিলাম। আমি বলছি আর ওয়ান সম্বন্ধটা কি এ সেটের উপর একটা সংক্রমণ? চলো চেক করব। প্রত্যেকটা পদের জন্য চেক করতে হবে। কী করে চেক করছি আমার সাথে ভালো করে দেখো, এইভাবে তুমিও চেক করবে। 1,2 এই পদটার জন্য কি 2, সামথিং কোথাও আছে? এই যে এ কমা বি এর জন্য বি কমা সামথিং, অর্থাৎ বি কমা সি থাকা চাই। তো সেরকম এরকম এখানেও আমি পড়বো যে 1,2 এর জন্য 2, সামথিং কোথাও আছে, এ তো আছে। তাহলে 1,2 এর জন্য 2, সামথিং এখানে আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো মিলে গেল, তাহলে 1,3 থাকা চাই, এ তো আছে। হবে কি হবে না? তাহলে 1,2 এর জন্য আমি সংক্রমণের শর্ত সিদ্ধ হলো। একটার জন্য হয়ে গেলে আবার ছেড়ে দেবে না, দ্বিতীয় পদটাকেও চেক করবো। ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আসবে এবার। 2,3 এর জন্য 3, সামথিং কি কোথাও আছে? নেই, কোথাও নেই। দেখো 2,3 এর জন্য 3, সামথিং কোথাও নেই। যখন সংক্রমণ চেক করার জন্য তুমি পাবে না, তোমার যখন এই ক্রমিক জোড়টার শর্তটাই ফেল হয়ে যাবে, তখনও সেটা কিন্তু সংক্রমণ হয়। কি বললাম? 2,3 এর জন্য 3, সামথিং তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি বলবে হ্যাঁ সংক্রমণ, 2,3 এর জন্য সংক্রমণ। আচ্ছা 1,3 এর জন্য 3, সামথিং না নেই, তাহলে 1,3 এর জন্যও সংক্রমণ। প্রত্যেকটা পদের জন্য সংক্রমণ তোমাকে চেক করতে হবে। প্রত্যেকটা ক্রমিক জোড়ের জন্য তোমাকে সংক্রমণ চেক করতে হবে। যদি চেক করে নাও আর যদি দেখো যে হ্যাঁ সংক্রমণ হলো, তখনই তুমি বলবে কি সংক্রমণ। কি কি দেখবো আমি? 1,2 এর জন্য 2, সামথিং আছে কিনা, যদি থাকে তাহলে প্রান্তদ্বয় দুটোকে নিয়ে গঠিত ক্রমিক জোড় আছে কিনা। মনে করো 1,2 এর জন্য তুমি 2, সামথিং পেলে না, কোথাও নেই, তাহলেও কিন্তু সংক্রমণ। সংক্রমণের শর্ত খুঁজতে গিয়ে তুমি এটাকেই পেলে না, তাহলেও সংক্রমণ। এ কমা বি এর জন্য বি কমা সিটাই খুঁজে পেলে না, ব্যাস তোমার তো টেনশন আরও কম হয়ে যাওয়া উচিত। যখনই তুমি এ কমা বি এর জন্য বি কমা সি খুঁজে পেলে না, তোমার টেনশন আরও কম হয়ে যাওয়া উচিত, আর তুমি বলবে হ্যাঁ ওটা সংক্রমণ। ঠিক আছে, উদাহরণ নিচ্ছে আরও। 8,2 মনে করে লিখলাম 1,1 2,2 3,3। বলো এটা কি এ সেটের উপর একটা সংক্রমণ সম্বন্ধ? 8,2টা পরপর চেক করবো। ঠিক আছে, 1,1 এর জন্য 1, সামথিং 1,1 এর জন্য 1, সামথিং, তুমি এটাকেই বলতে পারো। অথবা তুমি বলতে পারো যে 1, সামথিং খুঁজে পাচ্ছি না, তাহলে 1,1 এর জন্য 1,1 যদি এটাকেই বলি, তাহলে দেখো তো 1,1 এর জন্য 1,1 পাশাপাশি যদি লিখি,
তাহলে এই দুটো তো ম্যাচ করে গেল, তাহলে 1,1 থাকা যায়, এটাই তো আছে। একটাই পদকে দেখো 3বার বলে দিলাম, 1,1 জন্য 1,1 এটাই, পাশাপাশি দুটোকে লিখলে 1,1 এই প্রান্ত দুটো 1,1 হচ্ছে, আর সেটাকেই বলে দিলাম। হবে কি হবে না? সিমিলারলি 2,2 এর জন্য তুমি বলবে 2,2 এটাই, এবং 2,2 থাকা যায় আছে, 3,3 এর জন্য 3,3 ওইটাই, 3,3 আছে, এইভাবে বলে দিতে পারো। তাহলে এটাকে একটা সংক্রমণ সম্বন্ধ হয়ে গেল। আর যদি তুমি এভাবে পড়ো যে 1,1 এর জন্য 1,1 খুঁজে পাচ্ছি না, 1,1 এর জন্য তুমি 1, সামথিং খুঁজে পাচ্ছ না, মনে করো, তাহলে 1,1 এর জন্য 1, সামথিং খুঁজে পাচ্ছ না, তাহলে সংক্রমণ। 2,2 এর জন্য 2, সামথিং খুঁজে পাচ্ছ না, সংক্রমণ। 3,3 এর জন্য তুমি 3, সামথিং খুঁজে পাচ্ছ না, সংক্রমণ। তাহলে প্রত্যেকটা পদের জন্য যদি সংক্রমণ হয়ে যায়, তাহলে সম্বন্ধটা কি হয়ে যাবে? প্রদত্ত সেটের উপর সংক্রমণ। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এটা। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এটা তো একক সম্বন্ধ, একটু আগে আপনি লিখলেন। ইয়েস, একক সম্বন্ধ হচ্ছে একটা কি সম্বন্ধ? সংক্রমণ সম্বন্ধ। আইডেন্টিটি রিলেশন সবসময় ট্রানজিটিভ হয়, ঠিক আছে? আবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এটাকে তো সসম বলা হবে। আমি আবার বলবো, ইয়েস, সসম সম্বন্ধ যদি তুমি এটাকে বলো, তাহলে এটা সংক্রমণ হবে। সব সসম সম্বন্ধ সংক্রমণ নয়। আইডেন্টিটি রিলেশনটা তুমি এখানে লিখেছো, তাই আইডেন্টিটি রিলেশন একটা সসম হয়, ওকে। ওই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে হ্যাঁ, আইডেন্টিটি রিলেশন যদি তুমি লেখো, তাহলে সেটাকে সসমও বলা হয়, তাই সেটা সংক্রমণ। কিন্তু সব সসম সম্বন্ধ সংক্রমণ নয়। একটা উদাহরণ নিচ্ছি, চলো R3 নিই। মনে করো 1,1, 2,2, 3,3, আর সাথে আমি একটা দিচ্ছি, মনে করে দিলাম 1,2, আর একটা মনে করে দিলাম 2,3। এবার তো আমাকে বলো, এই যে সম্বন্ধটা লিখলাম R3, ওইটা কি এ সেটের উপর একটা সংক্রমণ সম্বন্ধ? তুমি বলবে না, সংক্রমণ সম্বন্ধ নয়। কেন নয়? চলো বোঝা যাক। আচ্ছা, আমি যদি বলি সসম সম্বন্ধ, সসম তো হবে, জোড়গুলো থাকা চাই, আছে তো, কে ভেজাল আছে দেখার দরকার নেই। সসমের নিয়মই ওইটা যে 1,1, 2,2 আর 3,3 সবাই যেন থাকে, প্রত্যেকটা পদের জোড় যেন থাকে, জোড়ায় জোড়ায়। তাহলে হ্যাঁ, এটা একটা সসম সম্বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি একটা সংক্রমণ? চলো চেক করা যাক। 1,1 এর জন্য 1, সামথিং আছে, হ্যাঁ আছে। তাহলে এই পদটা মিলে গেল, তার জন্য 1,2 থাকা চাই, হ্যাঁ আছে, ওইটাই তো। 1,1 এর জন্য চেক হয়ে গেল। 2,2 এসো, 2,2 এর জন্য 2, সামথিং আছে, হ্যাঁ আছে, এই যে দেখো, এই যে তাহলে 2,2 আর 2,3কে দেখো একসাথে, এই দুটোকে একসাথে দেখো, এই দুটোকে একসাথে যদি দেখি, তাহলে এইটা আর এটা মিলে গেল, তাহলে প্রান্ত দুটোকে নিলে কি হবে? 2,3, তাহলে 2,3ও দেখো আছে, ঠিক? তাহলে 2,2 এর জন্য চেক হয়ে গেল। 3,3 এর জন্য 3, সামথিং আছে কোথাও? নেই, হ্যাঁ, তাহলে 3,3 এর জন্য সংক্রমণ। এবার এখানে এসো, 1,2 এর জন্য কি 2, সামথিং আছে কোথাও? হ্যাঁ অবশ্যই আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটাকে চেক করে নিই। 1,2 এর জন্য 2,3 আছে, এই দুটো ম্যাচ করে গেল, তাহলে প্রান্তদ্বয় দ্বারা গঠিত যে ক্রমিক জোড় 1,3, সেটা তো নেই। দেখো, 1,2 আর 2,3 এর জন্য এটা তো ম্যাচ করে গেল, কিন্তু তার জন্য যদি ম্যাচ করে যায়, তাহলে 1,3ও থাকা যায়, যে সংজ্ঞা বলেছে। A, B আর B, C এ যদি থাকে, তাহলে B মিলে গেল, তাহলে A, C অবশ্যই থাকা যায় সংক্রমণ হওয়ার জন্য। তাহলে এখানে তো 1,3 তো নেই, তাহলে তোমার R3 সংক্রমণ নয়। একটা পদের জন্য যদি তুমি পেয়ে যাও যে সংক্রমণ নয়, তাহলে পুরো সম্বন্ধটাই তোমার কি হয়ে যাবে? সংক্রমণ হবে না। মাথায় ভালো করে ঢুকি নাও। একটা যদি ক্রমিক জোড় তুমি পেয়ে যাও যেটা তোমার সংক্রমণের শর্তকে সিদ্ধ করছে না, তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে যে প্রদত্ত সম্বন্ধটি উক্ত সেটের উপর সংক্রমণ নয়। সংক্রমণ এইভাবে চেক করতে হয়, সংক্রমণেই একটু তোমাকে বিশেষ জোর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে সার্বিক সম্বন্ধ কি একটা সংক্রমণ? সার্বিক সম্বন্ধ কি সংক্রমণ? তাহলে সার্বিক সম্বন্ধ মানে কি? A ক্রস A করে যা পাবে সেই অত বড় সেটটা, তাহলে অত বড় সেটটাতে তো সবাই আছে, ভালো করে চেক করবে, সবাই আছে।
তাহলে তোমার অ্যান্সার হবে যে ইয়েস, সার্বিক সম্বন্ধ হচ্ছে কি একটা তোমার সংক্রমণ। সার্বিক সেট কি একটা সংক্রমণ সম্বন্ধ, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব ছোটো ছোটো জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার আমি সামারাইজ করব, আমাদের সংক্রমণ কমপ্লিট, আর কিছু নেই, এইটুকুই বোঝার ব্যাপার ছিল। সংক্রমণটা আমি আরেকবার বলে দিচ্ছি। একটা সেট এর উপর যদি কোনো সম্বন্ধকে সংক্রমণ বলতে হয়, তাহলে সেই সেট মানে সম্বন্ধের যে সেটটা, তার মধ্যে তোমাকে চেক করতে হবে কি, যে এ কমা বি নামক ক্রমিক জোড় আর বি কমা সি নামক ক্রমিক জোড় আছে কি নেই। যদি থাকে তাহলে এ কমা সি ক্রমিক জোড়টাও যেন আরে থাকে, ঠিক। আর যদি না থাকে বলছে তাও সংক্রমণ। এ কমা বি এর জন্য যদি বি কমা সামথিং তুমি খুঁজে না পাও, তাহলেও সংক্রমণ। আর ইনকেস যদি বি কমা সি খুঁজে পাও, তাহলে তুমি কি বলবে, বি বি মিলে গেল, এই প্রথম পদ আর এদিকে দ্বিতীয় পদটাকে নিয়ে যে পদটা সেটাও যেন আরে থাকে, তাহলে কিন্তু সংক্রমণ হবে। এই সংক্রমণটাকে ভালো করে তুমি রিপিট করে করে দেখবে আমি কিভাবে কি বললাম। তাহলে আলটিমেট সামারাইজ করছি। কি সামারাইজ করার আগে আরেকটা বলে দিই, আর সম্বন্ধ যদি এ সেটের উপর সংক্রমণ হয়, তাহলে আর ইনভার্সও কী হবে, সংক্রমণ হবে, ঠিক তোমার প্রতিসমের মতো। আর সম্বন্ধ যদি কোনো একটা সেটের উপর সংক্রমণ হয়, তাহলে আর ইনভার্সও কী হবে, সংক্রমণ হবে। তুমি চাইলে করে দেখে নিতে পারো। যেমন ধরো এটা R1 এ সেটের উপর সংক্রমণ, আমরা তো এখনই দেখলাম এটা। তাহলে আমি জানতে চাইছি R1 এর ইনভার্স, ওইটাও কি সংক্রমণ হবে? চলো চেক করা যাক। বলো R1 এর ইনভার্স কত হবে? এগুলোকে উল্টে উল্টে লিখতে হবে। তাহলে 1,2টা কী হয়ে যাবে, 2,1। 2,3টা কী হবে, 3,2। আর 1,3টা কী হবে, 3,1। দেখো ইনভার্স ঠিক লিখেছি না ভুল লিখেছি, দেখো এটা হয়ে গেল 2,1, এটা হয়ে গেল 3,2, আর এটা হয়ে গেল 3,1। উল্টে দিলেই ইনভার্স লেখা যায়, এখনই শিখলে একটু আগে। এবার আমি বলছি এই আর ইনভার্সটাও এ সেটের উপর সংক্রমণ হবে যদি আর, এই যে R1 যেটা আমি লিখেছিলাম, R1 নামক যে সম্বন্ধ লিখেছিলাম, এটা যদি সংক্রমণ হয়, তাহলে R1 এর ইনভার্সটাও কী হবে, সংক্রমণ হবে। চলো চেক করা যাক, এটা তো সংক্রমণ হয়েছিল। 2,1 আছে, তার জন্য কি 1, সামথিং আছে কোথাও, নেই, তাহলে 2,1 জন্য সংক্রমণ। 3,2 আছে, তার জন্য কি 2, সামথিং আছে কোথাও, এরকম আছে, পাশে লিখছি। 3,2 জন্য তুমি 2, সামথিং পেলে 2,1 পাশাপাশি লিখতে হবে, তবেই এই দুটো ম্যাচ করবে। যদি ম্যাচ করে যায়, তাহলে আমার কোশ্চেন হচ্ছে 3,1 কে আছে, হ্যাঁ আছে, এই তো আছে। তাহলে 3,2 আর 2,1 জন্য 3,1 আছে, আমি পেয়ে গেছি। নেক্সট, এই দুটো চেক হয়ে গেল। এটা লাস্ট, 3,1 জন্য 1, সামথিং কি কোথাও আছে, নেই, তাহলে 3,1 জন্য 1, সামথিং কোথাও নেই, তাহলে 3,1 জন্য সংক্রমণ। তাহলে ওভারঅল দেখো R1 এর ইনভার্স কী হয়ে গেল, সংক্রমণ হয়ে গেল। এইভাবে তোমাকে নোট হিসাবে লিখে নেবে এটাও, যে আর সম্বন্ধ যদি কোনো সেটের উপর সংক্রমণ হয়, তাহলে আর ইনভার্সও প্রদত্ত সেটের উপর কী হবে, সংক্রমণ হবে। এবার একটু সামারাইজ করে দিই, সব মুছে দিচ্ছি। সামারাইজ মানে একটা নোট লিখবো। কি নোট, নোট দেখো, আইডেন্টিটি রিলেশন মানে একক সম্বন্ধ, আর ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ না লিখে এটা ইউনিভার্সাল রিলেশন মানে সার্বিক সম্বন্ধ। ইউনিভার্সাল রিলেশন। তাহলে একক সম্বন্ধ আর সার্বিক সম্বন্ধের ব্যাপারে আমরা কিছু জানতে পারলাম। কি জানতে পারলাম, যে এরা দুজন সর্বদা সসম হয়। এরা দুজন সর্বদা সসম হয়। আর কি হয়, এরা দুজন প্রতিসম হয়।
আরেকটা কি জানলাম, এরা দুজন ট্রানজিটিভ হয়। মানে সংক্রমণও হয়। তাহলে সসম হয়, প্রতিসম হয়, আর সংক্রমণও হয়। পাশে নিচে নিচে লিখে রাখছি আমি বাংলাটা একটু তোমার সুবিধার জন্য। খুব ইম্পর্ট্যান্ট, তোমাকে খুব ভালো করে এটা মনে রাখতে হবে যে কোনো সেটের উপর যদি আমি একক সম্বন্ধ লিখে দিই তাহলে সেটা সসম হবে, সেটা প্রতিসমও হবে, আর সেটা সংক্রমণও হবে। অনুরূপে যদি কোনো সেটের উপরে যদি আমি সার্বিক সম্বন্ধটা লিখে দিই, পুরো বড় সম্বন্ধটা, তাহলে সেটা সসমও হবে, প্রতিসমও হবে, সংক্রমণ হবে। কেন এই কথাটা লিখছি? এই কথাটা এই কারণে লিখছি যে আমাদের সম্বন্ধের এবার যে লাস্ট টাইপ সেটা বোঝার জন্য। আমাদের সংক্রমণ তো হয়ে গেল, এবার লাস্ট টাইপটা কি? সমতুল্যতা সম্বন্ধ, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে লাস্ট যেটা আছে সমতুল্যতা সম্বন্ধ, ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্যতা সম্বন্ধ। সবাই হেডিং দেবে, এটাই লাস্ট আমাদের। এটা বুঝে গেলেই আমাদের কাজ শেষ। ওটাও নোট করবে। আচ্ছা, বলছে একটা সম্বন্ধকে কোনো সেটের উপর সমতুল্যতা বলা হবে যদি সম্বন্ধটি সসম হয়, প্রতিসম হয়, আর সংক্রমণ হয়। একই সাথে তিনটে হতে হবে। কোনো একটি সম্বন্ধ যদি একটা সেটের উপর সমতুল্যতা তুমি বলতে চাও কোনো একটি সম্বন্ধকে, তাহলে সেই সম্বন্ধটিকে কী হতে হবে? সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণও হতে হবে। তাহলে এর থেকে ইজি আর কী জিনিস? তুমি সসমও জানো কীভাবে চেক করতে হয়, প্রতিসম জানো কীভাবে চেক করতে হয়, আর সংক্রমণ তো এখনই শিখলে। তাহলে এই তিনটেকে চেক করে নেবে, আর চেক করে নিয়ে তুমি যদি দেখো যে তিনটেই তোমার সিদ্ধ হচ্ছে, সসমও হচ্ছে, প্রতিসমও হচ্ছে, সংক্রমণও হচ্ছে, তাহলে তুমি বলে দেবে যে প্রদত্ত সম্বন্ধটি উক্ত সেটের উপর একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এর থেকে ইজি আর কিছু নয়। লিখে দিই, এ সেটের উপর আর সম্বন্ধ সমতুল্যতা হবে, সমতুল্যতা হবে যদি আর, এক নম্বর, সসম হয়, দুই, প্রতিসম হয়, তিন, সংক্রমণ হয়। ভেরি ইম্পর্টেন্ট, নোট করো, ভালো করে নোট করবে। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন তাহলে এই ছিল আমাদের সম্বন্ধের তোমার একটা থিওরিটিক্যাল পার্ট। যদি তুমি এটা ভালো করে রিভিশন করো, ভালো করে পড়ো, তবে আমরা পরবর্তী যখন নেক্সট ভিডিও করব আমরা, তখন সেই অঙ্কগুলো তুমি বুঝতে পারবে। অঙ্ক যখন করব আমি আশা করব যে তুমি ভালো করে এই পুরো যত থিওরি পড়ালাম সব কটা পড়ে আসবে, নইলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। অঙ্কের এটা একটা প্রবলেম যে তোমাকে থিওরি ভালো করে মাথায় রাখতে হবে। যত তুমি ভালো করে থিওরি মাথায় রাখতে পারবে সেই অনুযায়ী তুমি অঙ্কের উপর খুব আনন্দ পাবে। তাহলে ঠিক আছে, আজকে এতটাই থাক। পুরো ভিডিও ভালো করে দেখবে, যেখানে বুঝতে পারবে না আমাকে জানাবে, আর ভালো করে পড়াশোনা করবে। ওকে, থ্যাংক ইউ।